তারপর বন্ধা। হ্যালো। 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 দিব্যান্দা। আচ্ছা, আমার স্ক্রিনটা কি, কম্পিউটার স্ক্রিনটা কি সবার কাছে ভিজিবল? কাইন্ডলি একটু यस सर। জানাবেন। यस सर। হ্যাঁ স্যার। আচ্ছা। আচ্ছা, আমি আলাদা করে ডাউনলোড কিভাবে করতে হয় জ্যাম্প আর দেখাচ্ছি না। কারণ আমি আশা করছি আপনারা সবাই হয়তো ডাউনলোড করতে পেরেছেন জ্যাম্পটা। ডাউনলোড কি আপনারা সবাই করে নিয়েছেন? কাইন্ডলি একটুখানি একটু বলে দিন একবার। আমি তো একবার জিজ্ঞেস করে নিই সবাইকে, তাহলে सर আমি ডাউনলোডের। করে নিয়েছি স্যার। স্যার আমার করা হয়নি, আমি পরে মানে সময় করে করে নেবো স্যার। না, ঠিক আছে, তাহলে আমি তাহলে দেখিয়ে দিচ্ছি ডাউনলোডের এটা। আপনারা গুগলে যাবেন, গিয়ে লিখবেন ডাউনলোড জ্যাম্প। ডাউনলোড জ্যাম্প করলে ফার্স্ট যে লিঙ্কটা আসবে অ্যাপাচে ফ্রেন্ডস ডট ওআরজি থেকে, এই লিঙ্কটায় ক্লিক করব। ক্লিক করলেই প্রথমেই আমার চলে আসছে যে উইন্ডোজে জ্যাম্প ইনস্টল করার জন্য কি কি ভার্সন এই মুহূর্তে আছে, পিএইচপি ভার্সন সেইগুলো। তো লেটেস্ট যে ভার্সনটা আছে উইন্ডোজের জন্য, এইটাই আমি ডাউনলোড করব। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই জন্য আমি আর আলাদা করে ডাউনলোড করছি না। যারা যারা ডাউনলোড করেননি তারা তারা এই ডাউনলোড 64 বিট বলে যে অপশনটা আছে, এটা ক্লিক করবেন যদি আপনাদের মেশিন 64 বিট হয় তবে। স্যার আচ্ছা, লেটেস্টটা কি ওই তলারটা লেটেস্ট, মানে ওটা কি করে বুঝবো যে তলারটা লেটেস্ট? আমি বলে দিচ্ছি। দেখুন, এখানে পিএইচপি ভার্সনটা আছে 8.2.12, দেখুন। আর হ্যাঁ। বাকি দুটোই আছে, একটা আছে 8.1, 8.0, একটা আছে 8.1। আর আচ্ছা এইট আচ্ছা, পয়েন্ট টুটা হলো লেটেস্ট পিএইচপি ভার্সন। ঠিক আছে। আচ্ছা। তা হুম। এইটাই হলো লেটেস্ট জ্যাম্পের ভার্সন। ঠিক আছে। তো এইটাই ডাউনলোড করে নেবেন আপনারা। ডাউনলোড করার পর আপনাদের মেশিনে যে ইএক্সি ফাইলটা ডাউনলোড হবে, সেটা অনেকটা এই রকম একটা জিনিস ডাউনলোড হবে। আচ্ছা, ডাউনলোড হয়ে যাওয়ার পর সিম্পল, যেভাবে প্রত্যেকটা সফটওয়্যার আমরা ইনস্টল করে থাকি সব জায়গাতে, এইটাও তাই। আর কোনো ব্যাপার নেই, এখানে কোনো রকেট সায়েন্স নেই। এখানে জাস্ট ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে এখানে পারমিশন চাইবে। এইগুলো আসতে পারে, ওকে ওকে করে যাবেন, চাপ নেই। আচ্ছা, নেক্সট করব। এখানে অনেক রকম অপশন আছে, মাইস্কুয়েলটা সবসময় যেন টিক থাকে দেখবেন। তলায় পার্ল, পিচ, মাইডমেন, এগুলো যেন টিক থাকে, একবার দেখে নেবেন। আচ্ছা, বাই ডিফল্ট এগুলো টিক করাই থাকে। নিজে নিজে কিছু মানে এ করার দরকার নেই। টম ক্যাট পার্ল এগুলো আছে, চাপ নেই কোনো, এগুলো না এগুলো থাকলেও কোনো ইস্যু নেই। জাস্ট সিম্পলি নেক্সট করে যাবেন। নেক্সট করে যাওয়ার পর এখানে আপনি কোথায় আপনার সফটওয়্যারটা রাখতে চাইছেন, কোন ফোল্ডারের মধ্যে, সেইটা আপনাকে স্পেসিফাই করে দিতে হবে। এটা নর্মালি আপনারা জানেন, যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে তার একটা পাথ সেট আপ করতে হয়। সেটা আপনি যে ড্রাইভে রাখবেন, DE, C, সেখানে আপনি রেখে দিন। রেখে দিয়ে নেক্সট করুন, ইনস্টল শুরু হয়ে যাবে, কোনো চাপ নেই এখানে। আচ্ছা, আমি আর এই পরের পরবর্তী স্টেপটা নেক্সট করছি না, তার কারণ অলরেডি আমার কাছে আছে। আপনারা করুন, করে যদি ইস্যু ফেস করেন আমাকে জানাবেন, আমি অবভিয়াসলি আপনাদেরকে হেল্প করব। আচ্ছা,
এইবার আমি একটুখানি কিছু গোড়ার কথায় আসি। আমি হঠাৎ করে আমার মেশিনে জ্যামটাকে ইনস্টল করতে যাব কেন? আমার তো মানে ডাইরেক্ট এখানে কি আমি করতে পারবো না? এই প্রশ্নগুলো আসে। তো না, ডাইরেক্টলি আমি আমার কম্পিউটারে পিএইচপি করতে পারবো না, খুবই দুঃখজনকভাবে এটাই সত্যি যে করা যাবে না। তার কারণ পিএইচপি হলো সার্ভার সাইডের ল্যাঙ্গুয়েজ। তার মানে তার মানে হলো পিএইচপি এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা সার্ভার সাইডেই কাজ করে। তো সার্ভার সাইডে কাজ করতে গেলে এবার প্রশ্ন আসতে পারে, সার্ভার সাইডটা আবার কি জিনিস? আসছি, সার্ভার সাইড কি জিনিস সেখানে আসছি আমি। তার আগে আমি ব- ব্যাপারটা বলে নিই। তো এই সার্ভার সাইডে কাজ করার জন্য তাহলে আমাকে কিছু একটা সার্ভারের মতো একটা কিছু ডুপ্লিকেট কিছু একটা জিনিস তৈরি করতে হবে। তো সেই সার্ভারের এনভায়রনমেন্টটা তৈরি করার জন্য, একটা নকল এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমরা জ্যাম্পটাকে ইনস্টল করছি। ঠিক আছে, এখানে জ্যাম্পের এক্সটা বাদ দিলে এ, এম আর পি তিনটে পড়ে থাকে। এই তিনটে হলো, এ হলো অ্যাপাচে, এম হলো মাইস্কুয়েল, আর পি ফর পিএইচপি। তো আমরা অ্যাপাচে, মাইস্কুয়েল আর পিএইচপি দিয়ে একটা সার্ভারের ক্লোন তৈরি করছি আমাদের নিজেদের মেশিনে। এইটাই হলো মেন কাজ আমাদের, আমাদের পিএইচপি কে রান করতে গেলে। তো আমরা যদি এইচটিএমএল সিএসএস করি তাহলে কি আমাকে তাও করতে হবে এই জ্যাম্প? না, করতে হবে না। আমরা যদি শুধু এইচটিএমএল সিএসএস, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ এগুলো নিয়ে কাজ করি, কোনো দরকার নেই, কেউ আমায় কামড়াচ্ছে না ওই জ্যাম্প করার জন্য। কিন্তু আমি যদি পিএইচপি করতে যাই, মাইস্কুয়েল করতে যাই, তাহলে আমাকে একটা সার্ভারে এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেটা আমাকে দিচ্ছে জ্যাম্প করতে। এবারে আমি কি অন্য কিছু ইউজ করতে পারি? হ্যাঁ পারি, আমি ওয়াম্প ইউজ করতে পারি। ওয়াম্প বলে একটা সেম সফটওয়্যার আছে। আমি এমনি এমনি পিএইচপি, মাইস্কুয়েল, অ্যাপাচে আমার মেশিনে ইনস্টল করতে পারি আলাদা আলাদা করে, সেটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো আমাদের তাই জন্য কোম্পানিগুলো তৈরি করে রেখে দিয়েছে এনভায়রনমেন্ট তৈরি করার জন্য জ্যাম্প, জ্যাম্প বলে সফটওয়্যার, ওয়াম্প বলে সফটওয়্যার, ম্যাকে ইউজ করার জন্য ম্যাম্প বলে একটা সফটওয়্যার আছে। তো এগুলো কি করছে, আমাদের ভার্চুয়াল একটা সার্ভার ক্রিয়েট করে দিচ্ছে। সেটা সেটা শুধুমাত্র ওই কম্পিউটারটার জন্যই প্রযোজ্য, আর কোনো জায়গায় কিন্তু ওটা ইউজ হবে না। আচ্ছা, এবার তো আমি অনেক জ্ঞান ফ্যান দিলাম সার্ভার সাইডের ওপর, কিন্তু আমার এবার একটা ব্যাপার থেকেই যাবে যে সার্ভারটা কি, সাইটটা আবার কি, মানে ব্যাপারটা কিভাবে আসছে। তো এই গোড়ার কথাগুলো, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে কিছু গোড়ার কথা আমাদের আগে জানতেই হবে, না হলে আমরা ওয়েব ডেভেলপমেন্টের এতে কেরিয়ার ঠিকভাবে এগোতে পারবো না। অনেকেই আছেন যারা হয়তো জানেন ব্যাপারগুলো, তাদের হয়তো বোরিং লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, তার কারণ আমাদের এই জিনিসগুলো জানতেই হবে। আবার আবার এই জিনিসগুলো নিয়ে, কারণ অনেকেই আছেন যারা জানেন না, তো আমাকে সেই দিকটাতেই এগোতে হবে। যারা ধরুন জানেন, তাদের যদি বোরিং লাগে, কিছু করার নেই, একবার করে ব্রাশ আপ করে নেবেন আপনাদের জিনিসগুলো। আর যারা জানেন না তারা তো নতুন করে শিখছেন। তো আমি একটুখানি আমার একটা ওয়ার্ড আমি করে রেখেছি, সেটা সেটা একটু খুলি, এগুলো সবই আপনাদের শেয়ার করে দেওয়া হবে, কোনো টেনশন নেই। তো এই ওয়ার্ডটা খুলে আমি আপনাদেরকে একটুখানি নিয়ে একটুখানি ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি যে কি ব্যাপারটা বলছে। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার এক্সপ্লেন সিম্পলি, এটা সিম্পলি একটা এক্সপ্লেনেশন করা আছে। আমি সব পরে পড়বো, এখন পড়বো না, আমি একটা ছবি দেখি। ছবিতে স্পষ্ট আছে তিনটে ডিভাইস আছে একদিকে, একটা ডিভাইস আছে আরেকদিকে। তিনটে ডিভাইসের মধ্যে একটা ল্যাপটপ আছে, একটা কম্পিউটার আছে, একটা মোবাইল আছে। আর ডান দিকে, স্ক্রিনের ডান দিকে একটা সিপিইউ এর ছবি আছে, তার উপর লেখা আছে সার্ভার। এবার প্রশ্ন আসতে পারে এই ব্যাপারটা কি হচ্ছে, কি জিনিসটা, কি কেন, কি কম্পিউটারটা ওখানেও, সার্ভারও একটা কম্পিউটার, ওটাও কি একটা সিপিইউ? হ্যাঁ, সার্ভারে যেটা আছে সেটা আর কিছুই না, আমাদের বাড়িতে যেরকম একটা কম্পিউটার আছে, ওখানেও একটা কম্পিউটারই আছে, কিন্তু ওটা অনেক হাই পাওয়ারের একটা, খুব মানে হাই পাওয়ারফুল একটা কম্পিউটার, যার বিশাল কনফিগারেশন, অনেক বেশি পাওয়ারফুল। তো আমাদের এখানে কি হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে, হঠাৎ করে আমার ক্লায়েন্ট সার্ভার নিয়ে আমি বুঝতে এত মানে উৎসুক হয়ে পড়লাম কেন? অ্যাকচুয়ালি ক্লায়েন্ট হলো এই মোবাইল, এই ল্যাপটপ, এই কম্পিউটার, মানে আমরা যারা ইউজ করছি, আমরা মোবাইলে নিলাম, নিয়ে ইউজ করে নিলাম, facebook.com বলে সার্চ মেরে দিলাম। তো এই যে আমরা ইউজটা করছি আমাদের মোবাইল, বা এই আমরা যে ইউজ করছি আমাদের ল্যাপটপ বা আমাদের ডেস্কটপ, এইগুলো হলো ক্লায়েন্ট, মানে আমরা অ্যাকচুয়ালি ক্লায়েন্ট সাইডে আছি। যখনই আমরা
কোনো রকম সার্ভারের কাছে রিকোয়েস্ট করি, কিভাবে রিকোয়েস্ট করি? যখনই আমি বলছি যে আমি facebook.com খুলতে চাই বা ইউটিউব খুলতে চাই, তো আমি গিয়ে লিখে দিলাম youtube.com বলে সার্চ মারলাম, সাথে সাথে কি হয়, একটা এইচটিটিপি বলে একটা রিকোয়েস্ট আছে, সেই এইচটিটিপি রিকোয়েস্টের থ্রু সার্ভারে যায়, গিয়ে ও সার্ভারকে বলে ভাই তুমি আমাকে youtube.comটা যা যা কন্টেন্ট আছে সেটা ফেরত দাও। ভালো কথা, সেই youtube.comটা এবার সার্ভার আবার নিজে দেখে ভাই youtube.comটা কোথায় আছে, কি আছে, তার কি কন্টেন্ট আছে। কিভাবে দেখে? থ্রু দ্য অ্যাপাচে, থ্রু দ্য অ্যাপাচে ও দেখে youtube.comটার কি ব্যাপার স্যাপার আছে, বা অ্যাপাচে হতে পারে বা এনজিনিক্স হতে পারে, মানে এগুলোকে বলা হয় ভার্চুয়াল ওয়েব সার্ভার, মানে ওয়েব সার্ভারের ভেতর একটা ল্যাঙ্গুয়েজ বা একটা প্রসেসর। তো সে কি করে, ওই ওয়েব সার্ভারের ভেতরে যা রিকোয়েস্ট আসছে সেই রিকোয়েস্টটা গুলোকে পড়ে বোঝে, আগে বুঝে সেই রিকোয়েস্ট অনুযায়ী ওকে ফেরত দিয়ে দেয় মাল। সেইটা গিয়ে আবার আমাদের মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ যেখান থেকে আমরা করেছিলাম সার্চ, সেখানে তার কন্টেন্টটাকে ফেরত দিয়ে দেয়। এইটা হলো সিম্পল ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। এটার ওপর বেস করে সারা পৃথিবী দাঁড়িয়ে আছে। আমরা এত মোবাইল অ্যাপস ইউজ করছি, এত ওয়েবসাইট ইউজ করছি, সবকিছু এত যে ইউজ হচ্ছে, তার পিছনে কিন্তু মেন যে জিনিস আছে সেটা হলো এই ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। উইদাউট সার্ভার কোনো অ্যাপ্লিকেশন, কোনো কিছু ভ্যালিড না। তার একটা সাইডে সার্ভার থাকতেই হবে, না না হলে জিনিসটা কি হবে, না হলে জিনিসটা ন্যাড়া কাটা একটা জিনিস হবে, মুন্ডু কাটা একটা জিনিস, যেটা আপনার কাছেই আছে, তার আর কোনো কানেকশন নেই কারোর সাথে। তো এইটা হলো ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। এইবার আমি যে বললাম যে এইচটিটিপি বলে একটা গল্প বললাম মাঝখানে, তো এইচটিটিপি কেসটা কি? এইচটিটিপি হলো, ফুল ফর্ম হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। বিশাল বড় একটা জিনিস। কেসটা কিছুই নয়, জুতোর দোকানে জুতো কিনতে গেলে দেখবেন ওপরে একটা লোক লুকিয়ে কোথায় বসে থাকে, কেউ জানে না, আর ভুলভাল নাম্বার নিয়ে কিছু একটা বলে, যে আপনাদের জুতোটা দেখাচ্ছে, সেটা আমরাও বুঝি না, কিন্তু ওই লোকটা উপর থেকে ঠিক জুতোটা ছুঁড়ে মারে নিচে, সেটা কিন্তু ওই লোকটা বুঝে যায়। এই যে ও ভাষা যে বললো ওকে, এই যে ভাষাটা, সেই ভাষাটাই ধরে নিন এইচটিটিপি, যেটা সার্ভারের ভেতরে যে অ্যাপাচে আছে ও বুঝতে পারে। আমরা কিন্তু জানিও না ভেতরে কি হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে, কিচ্ছু জানি না, কিন্তু ওখানে একটা কোনো না কোনো ইনস্ট্রাকশন বা কোনো না কোনো রুলস বা কোনো না কোনো কিছু একটা গিয়ে সার্ভারের অ্যাপাচেকে হিট করছে। সার্ভারের অ্যাপাচে দেখছে, আচ্ছা ঠিক আছে এইটা দিতে হবে, চলো ভাই, দেখলো আচ্ছা আমার কাছে আছে, নাও ফেরত নাও। যদি না থাকে বলে দেবে 404 নট ফাউন্ড। আপনি যদি ভুলভাল কিছু একটা সার্চ করেন কোথাও, দেখবেন বলে 404 নট ফাউন্ড, মানে পাইনি, নেই, দেবে কি করে? এইটা হলো মেন ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। আমি এখনো পর্যন্ত যা বললাম তাতে কারোর কোথাও কি কোনো ডাউট আছে? কাইন্ডলি আমায় একটু জানান ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার নিয়ে। না স্যার, আমার কোনো অসুবিধা নেই, খুবই ভালো বুঝলাম। না দিব্যান দা, কারোর অসুবিধা নেই, মেসেজে বলছি সবাই। ঠিক আছে, তাহলে আমি পরবর্তী এতে এগিয়ে যাচ্ছি। তাহলে আমি ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারটা একটু একটু বুঝতে পেরেছি। তাহলে পরবর্তী আমার যে বিষয় আছে সেই বিষয়ের দিকে আমি একটু এগোই। পরবর্তী বিষয় নিয়ে বলার আগে আমি একটুখানি বলি যে আমরা এই যখন ক্লাসটা শুরু করেছিলাম, তখন যখন নাকি অ্যাড ফ্যাড দিয়েছিলাম, প্রত্যেকে অনেকে জিজ্ঞেস করেছে ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি। তো এই ক্লাসটা কি থাকবে, ফ্রন্ট এন্ডও থাকবে, ব্যাক এন্ডও থাকবে। ছাই মাথা, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড জিনিসটা কি সেটাও একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে না, ক্লিয়ারলি বুঝতে হবে। যে কোনো সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার পৃথিবীতে, তার প্রত্যেকটা সফটওয়্যারের একটা ফ্রন্ট এন্ড থাকে, একটা ব্যাক এন্ড থাকে। সেই ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে আমরা কোনো সফটওয়্যার ডেভেলপ করতে পারবো না। সে পিএইচপি দিয়ে হোক, জাভা দিয়ে হোক, পাইথন দিয়ে হোক, পৃথিবীর যে কোনো মানে ল্যাঙ্গুয়েজ দিয়ে হোক। তাহলে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড কি জিনিস, সেটা করার জন্য আমাকে ছোট একটা ডকুমেন্ট করা আছে, সেটাও আপনাদেরকে শেয়ার করে দেওয়া হবে। আমি তাহলে সেটা একটুখানি খুলি হালকা করে, দেখি কি আছে।
বলা হচ্ছে কি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, বলছে এই ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাজ টু মেন পার্টস, দুটো পার্ট আছে, একটা ফ্রন্ট এন্ড একটা ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড মানে চোখের সামনে, বুঝতেই পারছি, ফ্রন্ট মানে সামনে, ব্যাক মানে পিছনে, মানে একটা থাকবে সামনে একটা থাকবে পিছনে। এক্ষুনি যে এত হ্যাজালাম ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার ফার্ভার হ্যান ত্যান নিয়ে, তো ক্লায়েন্টের কাছে যা থাকবে বা ক্লায়েন্টের কাছে যেটা রান হবে বা ক্লায়েন্ট যেটাকে ইন্টারাক্ট করবে ডাইরেক্টলি, সেটাই হলো ফ্রন্ট এন্ড। আর যেটা ক্লায়েন্টের কাছে থাকবে না, যেটা সার্ভারের কাছে থাকবে, ডাইরেক্ট ক্লায়েন্টের কোনো সেখানে হাত নেই, ক্লায়েন্ট ভায়া কারোর কাছে একটা যাবে, গিয়ে নিয়ে আসবে, সেটা হলো ব্যাক এন্ড। এবার ফ্রন্ট এন্ডে কি কি ইউজ হচ্ছে? এইচটিএমএল ইউজ হচ্ছে, সিএসএস ইউজ হচ্ছে, জাভাস্ক্রিপ্ট ইউজ হচ্ছে, বুটস্ট্র্যাপ ইউজ হচ্ছে। এখন জাভাস্ক্রিপ্টের অনেক রান টাইম ইয়ে বেরিয়েছে, লাইব্রেরি বেরিয়েছে, লাইক নোড জেএস। ফ্রন্ট এন্ডের জন্য ফ্রেমওয়ার্ক বেরিয়েছে যেমন রিয়াক্ট জেএস, সেগুলো ইউজ হচ্ছে। আবার নোড জেএস দিয়ে ব্যাক এন্ডেরও কাজ করা হচ্ছে। আচ্ছা, ব্যাক এন্ডের জন্য কি ইউজ হচ্ছে ডাইরেক্টলি? ব্যাক এন্ডের জন্য ইউজ হচ্ছে কি পিএইচপি ফর ল্যাঙ্গুয়েজ পারপাস। আচ্ছা, লাইক পাইথন, লাইক জাভা, এগুলো আমরা কেন ইউজ করছি? ব্যাকএন্ডের জন্য ইউজ করছি। এখানে কিন্তু কেউ ডাইরেক্টলি, কোনো ইউজার, কোনো ক্লায়েন্ট ইউজার ডাইরেক্টলি এই পিএইচপি বা জাভা বা পাইথনকে দেখতে পাবে না বা ডাইরেক্টলি ইন্টারাক্ট করতে পারবে না। আবার আমরা ডেটাবেস রাখছি, ডেটাবেসটাও কিন্তু সেম ব্যাকএন্ডে থাকছে, ডেটাবেস কিন্তু ফ্রন্ট এন্ডে থাকছে না। ডেটাবেসটাও সেম গিয়ে ব্যাকএন্ডে গিয়ে কোথাও একটা সার্ভারে কোথাও গিয়ে এটা গিয়ে লুকিয়ে বসে আছে। আমরা কি করছি? থ্রু দ্য এইচটিটিপি রিকোয়েস্ট, ক্লায়েন্ট, আপনাদের ক্লায়েন্টের সেকশনের যে অ্যাপ্লিকেশনটা, সেইটা দিয়ে ব্যাকএন্ডের যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে কানেক্ট করছি বা ইউজ করছি। তো আমি যদি একটা খুব সুন্দর রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ভাবি, ধরুন একটা বাড়ি, একটা বড় ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে। ফার্স্টে কি করবে? ইট গাঁথবে আর কলাম তুলবে। কিছু নেই, ন্যাড়া পুরো একদম পাঁচতলা এ তৈরি করেছে, কলাম, পাঁচতলা এতে কলাম তুলে দিয়েছে আর ইট গেঁথে দিয়েছে। বেকার লাগছে, কিছু বোঝা যাচ্ছে না জিনিসটা কি, কেমন হবে, ভেতরটা কেমন হবে, বাইরেটা কেমন হবে, কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু শুধু বোঝা যাচ্ছে যে পাঁচতলা একটা কিছু তৈরি হচ্ছে, বড় একটা বিল্ডিং তৈরি হচ্ছে। সেই যে কলাম দেওয়া আর ইট গাঁথা, এইটাকে আমরা বলতে পারি যে ভাই আমরা যখন একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করছি, তার কলাম আর ইট গেঁথে যে স্ট্রাকচারটা বা জাস্ট স্কিমাটা তৈরি করব, সেটা এইচটিএমএল দিয়ে তৈরি করব। ভালো কথা। এবার তো হলো, বাড়ির কলাম ফলাম দিয়ে ইট ফিট গেঁথে একটা ব্যবস্থা করা হলো। তো এর ওপর তো প্লাস্টার প্লাস্টার চাপাতে হবে, রং ফং করতে হবে, না হলে তো বেকার লাগবে, কেউ কিনবে না সে ফ্ল্যাট। তো তার ওপর কি দেওয়া হলো? প্লাস্টার দেওয়া হলো, রং ফং করা হলো, করে একটা জায়গায় খাড়া করা হলো। তো ভেতরে টাইলস বসানো হলো, সব ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করা হলো। তো এইটা হলো সিএসএস, যে ওয়েবের যে ওই স্ট্রাকচারটা, ন্যাড়া স্ট্রাকচারটা তৈরি হয়েছিল কঙ্কালের মতো স্কিমাটা, সেটার ওপর মাংস আর চামড়া লাগিয়েছে। এটা বোঝা যাচ্ছে যে না, এটা একটা মানে এটা একটা জিনিস হলো সবে, মানে একটা প্রেজেন্টেশন মোডে একটা জিনিস তৈরি হলো, আর রং টং করে একটা জায়গায় দাঁড়ালো। ভালো কথা। এবার তো ভাই ভেতরে তো কিছু দরজা ফরজা থাকবে, লিফট টিপ থাকতে পারে, যেগুলো ইন্টারাক্ট করবে ডাইরেক্টলি মানুষ। তো সেগুলোকে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে বলতে পারি। তার মানে যেগুলো দিয়ে আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম, সেই ওয়েবসাইটটার ফ্রন্ট এন্ডে একটু ইন্টারঅ্যাক্টিভ কিছু বানাবো। মানে কি, ক্লিক করলে টুক করে একটা পপ আপ খুলে গেল, বলে দিল ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এটা আমি আরামসে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেই পারি, কোনো চাপ নেই। ইভেন জাভাস্ক্রিপ্ট দিয়েই করি আমরা। ভালো কথা। এইবার এ তো গেল আমার ফ্রন্ট এন্ডের এত কিছু ধরে, তার ব্যাক এন্ডটা কোথায় ইউজ হচ্ছে? ব্যাক এন্ড হলো এই যে এত বড় ফ্ল্যাটটা হলো, সেই ফ্ল্যাটের যে ম্যানেজমেন্ট সিস্টেম, মানে ফ্ল্যাটটা যে চলছে, ফ্ল্যাটের যে সিস্টেমটা পুরোপুরি। একটা ফ্ল্যাট হয়ে পড়ে থাকলে তো হবে না, সেই ফ্ল্যাটে নিশ্চয়ই একটা মেনটেনেন্স থাকবে, একটু সিকিউরিটি থাকবে, জল যাবে, কারেন্টের কানেক্টিভিটি আছে, অনেক রকম আছে, কন্ট্রোলটা পুরো ফ্ল্যাটের একটা ইয়ে থাকবে, সেক্রেটারি থাকবে, একটা কমিউনিটি সিস্টেম থাকবে, যেখানে পুরোপুরি একটা অ্যাডমিন সিস্টেম থাকবে, সবকিছু একটা সিস্টেমের মধ্যে থাকবে, যারা এই ফ্ল্যাটটাকে পুরো কন্ট্রোল করছে। নাহলে একটা ফ্ল্যাট তৈরি হলো, সুন্দর সুন্দর রং ফং হলো, হয়ে পড়ে আছে, কেউ কিছু নেই, তো বেকার ওটা।
তো তো চালু হলো না। তো ঠিক সেই রকম ভাবেই একটা ওয়েবসাইটের জানটা হলো ওই ব্যাকএন্ডটা বা পিএইচপিটা। আমি কি বোঝাতে পারলাম এখনো পর্যন্ত ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের ব্যাপারটা? খুবই সুন্দর বুঝলাম। বাকিরাও কি স্যার বুঝেছেন? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। মানে এই যে পিএইচপি, মাইস্কুয়েল, লারাভেল, মানে এইগুলো প্রত্যেকটা মানে ডিফারেন্ট কাজ তো, মানে ব্যাক এন্ডেই করবে, বাট প্রত্যেকটা ডিফারেন্ট কাজ, সেটাই কি? বলছি, আচ্ছা। সবই আসছে। হুম। পিএইচপিটা আমি প্রথমেই বললাম এটা কি সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওটা সার্ভারে রান করছে, সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট মাইএসকিউএল হলো, ওটাও একটা ল্যাঙ্গুয়েজ, বাট ওটা স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা ডেটাবেসের সাথে ইন্টারেক্ট করার জন্য আমাদের কাজে লাগে। ডেটাবেস কি, এবার প্রশ্ন আসতে পারে হঠাৎ করে ডেটাবেস জিনিসটা আবার কি হলো। ডেটাবেসটা আর কিছুই না, একটা কৌটো বা একটা কিছু বাক্স বা কিছু, যার মধ্যে আমরা ফাইল পত্র সব গুছিয়ে রেখে দিয়েছি। যখন দরকার হয় সেখান থেকে বার করি, ইউজ করি। তো কিভাবে বার করি, কিভাবে ইউজ করি? মাইএসকিউএল দিয়ে বা এসকিউএল দিয়ে বা পোস্টজিআরই এসকিউএল দিয়ে। অনেক রকমের স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ আছে। ইভেন এখন নো এসকিউএল চলে এসছে মার্কেটে, যারা ইউজ ইউজ মানে এসকিউএল ইউজই হয় না, যেমন মোঙ্গোডিবি। তো এটা অ্যাকচুয়ালি কি সার্ভারে যে ডেটাবেসটাকে আমি ইউজ করব, যার মধ্যে ডেটা মানে কি তথ্য, ইনফরমেশন, সেইগুলো রাখবো, সেইটা কানেক্ট করার জন্য, ইন্টারেক্ট করার জন্য আমরা মাইএসকিউএলটাকে ইউজ করছি। আমি এটা নিয়ে আরো মাইএসকিউএল নিয়ে যখন আমরা শিখবো, পিএইচপি মাইএসকিউএল কানেক্ট করা, সেখানে ডেটা পুট করা, আরো একটু ভালো করে এগুলো নিয়ে চর্চা করব। কিন্তু ওভারভিউ হলো এইটা। তাহলে কি পিএইচপি হলো একটা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মাইএসকিউএল হলো কি স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যেটা ডেটাবেসের সাথে ইন্টারেক্ট করতে সাহায্য করে। এইবার আসছে ল্যারাভেল। ল্যারাভেলটা হঠাৎ করে কোথা দিয়ে আবিষ্কার হলো? ল্যারাভেলটা কিচ্ছু না, পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক মানে কিচ্ছু না, পিএইচপির যে একটা বিশাল বড় ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটাকে টেলর অটওয়েল বলে একটা লোক হঠাৎ করে একদিন আবিষ্কার করলো, ল্যারাভেল। পিএইচপি যত কোড আছে, যত সিনট্যাক্স আছে, সেইগুলোকে নিয়ে কম্পাইল করে একটা হাই লেভেলের লাইব্রেরি বলতে পারেন বা ফ্রেমওয়ার্ক বলতে পারেন, একটা জিনিস তৈরি করলো, যেটাকে ইউজ করে আমরা খুব সহজে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো। বাট পিএইচপিতে করতে গেলে আমাদের যতটা খাটনি খাটতে হতো, তার থেকে অনেক কম খাটতে হচ্ছে। এবং পিএইচপিতে করলে আমাকে আমার যে যে লুপ হোলস গুলো থাকতে পারতো, যে ফ্ল গুলো হতে পারতো, ল্যারাভেলে আর সেটা হচ্ছে না। এইটা হলো ল্যারাভেলের মেন কাজ। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার, মানে স্যার লারাভেল শিখতে গেলে পিএইচপিটাকে আমার শিখতেই হবে। অবভিয়াসলি ল্যারাভেল হলো পিএইচপি ফ্রেমওয়ার্ক। পিএইচপি যদি না জানি, আমি ল্যারাভেলটা কি করে জানবো? মানে আচ্ছা। ল্যারাভেলটা তৈরি হয়েছে পিএইচপি দিয়ে। ওকে লাইক স্যার। বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ হলো ফ্রন্ট এন্ডের সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। সিএসএস যদি আমি না জানি, তাহলে বুটস্ট্র্যাপটা কি করে করবো? ঠিক আছে। তো হ্যাঁ এতক্ষণ ওকে তো স্যার, বুঝতে এই পেরেছি। যে এতক্ষণ ধরে আমরা ক্লায়েন্ট সার্ভার আর ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বুঝলাম। এইটা কি সবার ক্লিয়ার? সবার কি এই জিনিসটা একদম ক্লিয়ার হয়েছে? কারোর কি কোনো ডাউট আছে এর মধ্যে? হ্যাঁ, চ্যাটে সবাই লিখছে, সবার ক্লিয়ার আছে, এটা ক্লিয়ার হয়ে গেছে মানে, সরি। ঠিক আছে, আমি আশা করছি সবার ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা আস্তে আস্তে করে আজকে আমাদের প্রথম যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের দিকে এগোবো। আচ্ছা, আমি তার আগে বলে দিই, আমরা তো প্রথমে বলেইছিলাম দু তিনটে ক্লাস, চারটে সম্ভবত ক্লাস আমরা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করব, যেমন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট কিছুটা। তো অ্যাকচুয়ালি আমরা কেন শিখবো? অ্যাকচুয়ালি আমাদের যদি একটা ওয়েব ডেভেলপার হতে হয়, সে আমি যতই পিএইচপি নিয়ে কাজ করি, আমরা যদি ফ্রন্ট এন্ড না জানি, তাহলে আমাদের কাজ করতে অসুবিধা হবে বা পারবো না করতে। অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ড ডেভেলপার যে তার ব্যাক এন্ড না জানলে কোনো সমস্যা নেই, কারণ সে ফ্রন্ট এন্ড অ্যাকচুয়ালি ডিজাইনার। সে ডিজাইন করছে, সেই জিনিসটাকে নিয়ে কি হবে তার, তাতে কোনো যায় আসে না। কিন্তু একটা ব্যাক এন্ড ডেভেলপারের ওই ফ্রন্ট এন্ডের জিনিসটার সম্পর্কে অল্প বিস্তর যদি নলেজ না থাকে, তাহলে সে সেই জিনিসটাকে নিয়ে কাজ করতে পারবে না।
তো আমরা আজকে প্রথম থেকে শুরু করব, কিভাবে শুরু করব সব পরপর আসছি। আমি সবাইকে বলে দিই, আমি সব যা এখানে আপনাদেরকে কোর্স ম্যাটেরিয়াল বলুন, এই বড় বড় কথা বলে চারিদিকে, কোর্স ম্যাটেরিয়াল, কোর্স কন্টেন্ট, হ্যান ত্যান অনেক কিছু, সেই সে সবই শেয়ার করব। বাট আমি আমি নিজে শিখেছি যখন, যেটা ফলো করেছি, আপনাদেরকেও আমি সেটাই ফলো করতে বলবো। ইন্টারনেটে W3 স্কুল বলে একটা বিশাল বড় অর্গানাইজেশন আছে, যারা এরকম প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে, প্রচুর এরকম ট্রেনিং আছে। দাঁড়ান এক মিনিট, এটা খুলে নিই। প্রচুর এরকম ল্যাঙ্গুয়েজ আছে, সবকিছু এটা শেখান। শেখান মানে ফ্রি অফ কস্ট শেখান। বলতে কি, এটাকে আপনারা বলতে পারেন গীতা। গীতায় যেমন সব কিছু লেখা আছে, এখানেও সেই সব কিছু লেখা আছে, সব রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। তখনই প্রশ্ন উঠবে, তাহলে আর আপনার কাছে আসবো কেন, আমি এখান থেকেই শিখে নিতে পারি। হ্যাঁ, নিতেই পারেন। লোকের কাছে বই থাকে, তাও টিচারের কাছে যেতে হয় বই পড়াটা বোঝার জন্য। সেটাই হলো ব্যাপার, এইটাই হলো আপনাদের বই, আর এটাই হলো আমার বই। আমিও এখান থেকে আপনাদের পড়াবো, আপনারাও এখান থেকেই পড়বেন। সাথে আমি আলাদা আলাদা করে নিশ্চয়ই আপনাদেরকে নোটস দেবো, সেটা আমার দায়িত্ব দেওয়া। তো আমি আজকে HTML-টা W3 স্কুল থেকে খুলবো। আমার কাছে যে কন্টেন্ট এটা আছে সেটাও আমি করে রেখেছি, সেটাও আপনাদেরকে দিয়ে দেবো। সেখানেও অনেক সুন্দরভাবে লেখা আছে। মোর অর লেস আমি W3 স্কুল থেকেই নিয়েছি কন্টেন্টগুলো। তার কারণ সারা পৃথিবীতে W3 স্কুল হলো এমন একটা অর্গানাইজেশন, যারা ফ্রি অফ কস্ট সবাইকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলুন বা এই ধরনের শেখাচ্ছে, এবং খুব মানে সহজে। তো HTML জিনিসটা কি একটুখানি বোঝার চেষ্টা করি। বলছে যে বাঁ দিক থেকে যে প্যানেলটা আছে, এখানে ইন্ট্রোডাকশন বলে একটা অপশন আছে, এখানে গিয়ে ক্লিক করি। ফার্স্টেই প্রশ্ন আসছে যে হোয়াট ইজ HTML। বলছে HTML স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবার প্রশ্ন আসতে পারে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজটা আবার কি জিনিস। প্রথমেই বলে রাখি একটা আহ, দুঃখের সংবাদ, সেটা হলো HTML শিখে কেউ বলতে পারবে না যে আমি প্রোগ্রামিং করি। তার কারণ HTML-টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C++, জাভা, এইগুলো। এটা হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? HTML কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি কি কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যাপার স্যাপার সব আসছি। তারপর বলছে HTML স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজ। আগে আপনারা যদি জানেন, একটা ছিল XML বলে একটা জিনিস ছিল, এখনো সেটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ইউজ হয়। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে করতে গেলে XML লাগে। তো সেরকম এটাও HTML। এখন যেমন XHTML এসছে, আবার রিয়াক্ট জেএস দিয়ে করলে JSX বলে একটা এসছে। আচ্ছা, তারপর বলেছে দেখুন HTML ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ আ ওয়েব। ওই যে বলেছিলাম প্রথমে, ওই কঙ্কালটা যেটা, বা ওই বাড়ির যে স্ট্রাকচারটা, সেইটা তৈরি করছি আমরা HTML। আচ্ছা, তারপর বলছে যে HTML কনসিস্ট অফ আ সিরিজ অফ এলিমেন্ট। অনেক রকম এলিমেন্ট আছে, সেই এলিমেন্ট কি জিনিস এগুলো পরে যে শিখছি। এরকম সিরিজ, কিছু সিরিজ অনুযায়ী বেশ কিছু এলিমেন্ট আছে। আচ্ছা আচ্ছা, বলছে HTML এলিমেন্টস টেল দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট। ওই যে এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্ট গুলো এবার অ্যাকচুয়ালি কি, HTML-টা কোথায় চলে? HTML-টা অ্যাকচুয়ালি চলে হলো ব্রাউজারে, আর পৃথিবীর কোথাও অন হবে না। HTML এর যে জিনিসগুলো আছে সেগুলো শুধু ব্রাউজারেই অন হবে। তো সেই ব্রাউজারকে ও বলে দিচ্ছে যে জিনিসটা কেমন হবে, ওই এলিমেন্ট গুলো কিভাবে কি শো হবে, কন্টেন্ট কোথায় কি শো হবে, ডান দিক বাঁ দিক, মাথার ওপর পায়ের নিচে, বিশাল বড় বিশাল ছোট, সবকিছু ওইখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী লিখলে বা করলে সেগুলো ব্রাউজার বুঝতে পারবে, পড়তে পারবে, এবং আমাদেরকে দেখাবে। এই আর কিছু না। এবার এলিমেন্টে অনেক রকমের লেভেল আছে, যেমন হেডিং এলিমেন্ট আছে, প্যারাগ্রাফ আছে, লিঙ্ক আছে, বহুত 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 অনেক কিছু আছে, সেটা শিখবো আমরা পরে। এখানে প্রচুর বাঁদিকে দেখবেন প্রচুর অনেক কিছু আছে। আমার এত কিছু
লাগবে না, আমি অ্যাজ আ ওয়েব ডেভেলপার আমার এত কিছু লাগবে না। আমার বেসিক এইচটিএমএল শিখতে পারলে, বেসিক সিএসএস শিখতে পারলে আমি হেসে গেলে লাইফ কাটিয়ে নিতে পারবো আপাতত আপাতত। তো তার জন্য আমি হালকা করে নিয়ে রেখে দিয়েছি যা যা লাগবে সেইগুলো। তো আমার কাছে সেগুলো করা আছে, আমি সেটা খুলছি, সেখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। প্লাস ডাব্লিউটি স্কুল থেকে তো ট্যালি করবোই, দেখতেই পাচ্ছেন আমি ডাব্লিউটি স্কুল থেকেই করেছি, এখানে কোনো লুকানোর ব্যাপার নেই, লজ্জার ব্যাপার নেই, কারণ ওটা বই, বই থেকেই লিখেছি আমি। আপনারাও ডাব্লিউটি স্কুলটাকেই ফলো করুন। আচ্ছা, এইরকম অনেক কিছু এলিমেন্ট আছে, সেই এলিমেন্ট গুলো দিয়ে 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 আমরা এইচটিএমএল এর কোডটাকে স্ট্রাকচার করি। তো আমি এত কিছু প্রথমে এইসব না করে না, আমি ডাইরেক্টলি এইসব না পড়ে ডাইরেক্টলি কোডে যাচ্ছি। কোড করতে করতে দেখি জিনিসগুলো কিভাবে কিভাবে করবো, কিভাবে কিভাবে লিখবো। তার জন্য আমার একটা আইডিই লাগবে, মানে কি ওই যে বলেছিলাম ভিএস কোড, সাবলাইম ইনস্টল করতে, ওই জিনিসগুলো। তো আপনারা কি ওই ভিএস কোড বা কিছু ইনস্টল করতে পেরেছেন, বা কোনো আইডি? ভেস কোডটা আমার ইনস্টল আছে স্যার। আচ্ছা আমি বিএস কোড করেছি। আচ্ছা, আর বা অন্য কিছু, মানে মানে যার নেই, আর কেমন কেউ কি আছেন যার কোনো আইডি নেই? সে সাবলাইম হতে পারে, বিএস কোড হতে পারে, ব্র্যাকেট হতে পারে, হোয়াটএভার। আশা করছি আমি সবারই আছে, সেরকমই আমি মানে পাচ্ছি, রেসপন্স আর পাচ্ছি। চ্যাটে বলছে, সুদীপ্ত চ্যাটার্জি বলছে নো বলেছে। আচ্ছা, সুদীপ্ত বাবু, তা আপনার কাছে নেই? তাহলে আপনি একটা কাজ করুন, আমি দেখিয়ে দিচ্ছি, আপনি যদি পারেন ইনস্টল করে নিন, বা আমার স্টেপগুলো দেখে নিন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান। ও ব্যাটা, কোথা থেকে আসছে এটা হচ্ছে। যদি ভিএস কোড ইউজ করতে চান, আমি ভিএস কোডটা প্রিফার করি, তাই জন্য আমি ভিএস কোডটাই দেখাচ্ছি। আপনাদের যেরকম যে কোনো আইডি আপনারা ইয়ে করতে পারেন, আমার তাদের কোনো আপত্তি নেই, আমার কোনো প্রবলেম নেই। আমি ভিএস কোডটা ইউজ করি, তাই জন্য আমি ভিএস কোডটা দেখাচ্ছি। এই মুহূর্তে ভিএস কোডটা মোটামুটি ম্যাক্সিমাম ডেভেলপারের, পৃথিবীর ম্যাক্সিমাম ডেভেলপার ইউজ করছে। আরো অনেক কিছু অ্যাডভান্স আছে, বাট ভিএস কোডটা ফ্রি অফ কস্ট ইউজ করা যায়। জাস্ট গিয়ে লিখুন ভিএস কোড ডাউনলোড, আর কিছু নেই, কোনো রকেট সায়েন্স নেই। ফার্স্ট যে লিঙ্কটা খুলবে সেখানে ক্লিক করে দিন। ক্লিক করলেই তিনটে পর পর আসবে, একটা ডাউনলোড দেখবেন উইন্ডোজের, একটা লিনাক্সে, একটা ম্যাকে, যার যা আছে। যদি কারোর ম্যাক থাকে দেন ম্যাক, যদি কারোর লিনাক্স থাকে দেন লিনাক্স, যদি কারোর উইন্ডোজ থাকে তাহলে উইন্ডোজ। আমার উইন্ডোজ কেনারই ক্ষমতা, আমি উইন্ডোজেই ক্লিক করি। উইন্ডোজের ক্লিক করলে এখানে ডাউনলোড, সরি, ডাউনলোড অপশন দেখাচ্ছে, ডাউনলোড শুরু হয়েছে। এটা একটা টাইম নেবে ডাউনলোড করতে, মোটামুটি আমার এখানে দেখাচ্ছে 5 মিনিট। এটা ডাউনলোড হোক। আচ্ছা, আপনি তাহলে ঠিক আছে, আপনি তাহলে সৌমিত্রবাবু, আপনি তাহলে এটা করে নেবেন, কোনো চাপ নেই। খুবই ইজি। আপনার যদি কোনো রকমের ইস্যু থাকে আমাকে জানাবেন, আমি হেল্প করে দেবো আপনাকে। তো আমি আস্তে আস্তে করে আমাদের এই কোডের দিকে এগোই। এবার আমি যে জ্যাম্প ফ্যাম করলাম, জ্যাম্প ফ্যাম ইনস্টল করছিলাম, সেই জ্যাম্প ইনস্টল করে কোথায় গিয়ে পড়লো, কি হলো, সেগুলো নিয়ে একটুখানি ঘাটাঘাটি শুরু করি। আপনারা সবাই জ্যাম্প হয়তো ইনস্টল করে নিয়েছেন অলরেডি, তো আমিও করেছি। তো আমার যে পিসি ডি ড্রাইভ আছে, আমি সেখানে জ্যাম্প ইনস্টল করেছি। আমার ইচ্ছা হয়েছে আমি এখানে করেছি, আপনার যেখানে ইচ্ছা হবে সেখানে আপনারা করবেন বলে রেখেছি। আমার এখানে আমি করেছি। যেই জ্যাম্পটা খুললাম, সেখানে এখানে দেখতে পাচ্ছি অনেক 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 ফাইল ফোল্ডার আছে। এগুলো নিয়ে আমাদের মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। আমার মাথা ঘামো শুধুমাত্র এই একখানা ফোল্ডার নেই, এইচটি ডক্স। মানে হলো গিয়ে সার্ভারের, যখন আমরা একটা সার্ভারে একটা ফাইল ফেলছি বা রাখছি বা হোস্ট করছি, যেটা কি না ওই অ্যাপাচে বা ওই এইচটিটিপি রিকোয়েস্টকে হিট করবে, সেইটা ওই এইচটি ডক্সের মধ্যে থাকতে হবে। উইন্ডোজে যদি আমরা ইউজ করি তখন এই এইচটি ডক্স থাকে, আর লিনাক্সে যদি হয় তখন সেটার নাম হয়ে যায় ডাব্লিউ, তিনটে ডাব্লিউ, পাবলিক ডট এইচটিএমএল এর মধ্যে ডাব্লিউ মধ্যে থাকে।
তো আমি কি, আমার যেহেতু উইন্ডোজেতেই জ্যাম্প ইনস্টল আছে, আপনাদের সবারই জ্যাম্প যেহেতু ইনস্টল করা, তাই জন্য আপনাদের সবাই আপনারা দেখতে পাবেন htdocs বলে একটা ফোল্ডার আছে। সেই htdocs ফোল্ডারটার মধ্যে আমরা যা করব তাই এখানে রাখবো। এবার প্রশ্ন আসতে পারে HTML CSS করার জন্য কি জ্যাম্প একদম মানে মাস্ট? না, ডাইরেক্টলি ইউজ করতে পারি, আগেও আমি একবার বলেছি। কিন্তু আমরা যেহেতু অ্যাকচুয়ালি আলটিমেটলি আমাদের গোল পিএইচপি ল্যারাভেল মাইস্কুয়েল মেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিল করা, তাই জন্য আমরা কাজটা শুরু করব একদম ডাইরেক্টলি জ্যাম্পের মধ্যেই, যাতে পরবর্তীকালে গিয়ে আমাকে খাবি না খেতে হয়। তো তাই জন্য না আমি একটা কাজ করছি, আমি htdocs এর ভেতর গিয়ে না একটা ফোল্ডার তৈরি করছি। ফোল্ডারটার নাম দিচ্ছি, যা খুশি আপনার নাম দেওয়ার ইচ্ছা আপনি দেবেন। আমি নাম দিচ্ছি ওয়েব ডেভ ক্লাস। এমন একটা নাম দেবেন যেটা মনে থাকে। তো এর ভেতরেই আমি আমাদের যা ক্লাস ক্লাস হবে সেগুলো, মানে যে কোড ফোড গুলো হবে আপাতত সেগুলো এখানেই রাখবো। তো এইটাই অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইট ধরে নিন। এই যে ওয়েব ডেভ ক্লাস, এটাই হবে অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইট। আপনার যদি ওই সার্ভারে অন্য একটা কোনো ওয়েবসাইট থাকে, এরকম প্রচুর সার্ভার আছে যেখানে একটা সার্ভারের মধ্যে মাল্টিপল ওয়েবসাইট থাকে, ওয়েব অ্যাপ্লিকেশন থাকে, সেই ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আলাদা আলাদা ফোল্ডার হিসাবে নাম দেওয়া থাকে, আর সেগুলোকে একটা ডোমেন দিয়ে পয়েন্ট করা থাকে। ডোমেন কি? ডোমেন ওই যে বলছিলাম htdocs, এই http যাচ্ছে সার্ভারের কাছে, গিয়ে বলছে আমাকে ইউটিউব দাও, youtube.com-টা ফেরত দাও। তো যাচ্ছে যে কোথায় যাবে, ঠিকানাটা কোথায়, সেই ঠিকানাটা হলো ওই ডোমেনটা। ঠিক আছে? তো এই ওয়েব ডেভ ক্লাসের ভেতর ঢুকে আমরা যা করার করব। এইবার একটা কাজ আমাদের আগে করে নিতে হবে। এইসব করার আগে, আমাদের একটা জ্যাম্প যে আমরা ইনস্টল করেছিলাম, সেই জ্যাম্পটা কিন্তু আমাদের এখনো পর্যন্ত চালু হয়নি। চালু হয়নি মানে ইনস্টল তো হয়ে গেছে, কিন্তু জ্যাম্পটাকে আমাকে প্রত্যেকবার কাজ করার আগে একবার করে অন করতে হবে। তো আমরা নর্মালি এখানে গিয়ে লিখবো জ্যাম্প, এখানে চলে আসবে, দেখবেন ফার্স্টেই জ্যাম্প কন্ট্রোল প্যানেল। যাদের উইন্ডোজ 10 আছে তারাও পাবেন, আমার 11-এর এখানে সার্চ করলে, এই অপশনে সার্চ করলে পাওয়া যায়। আপনাদের যদি ইনস্টল হয়ে থাকে দেখবেন আপনাদের হয়তো স্ক্রিন মানে ইয়েতেই চলে আসবে, আইকনই চলে আসবে। তো এই জ্যাম কন্ট্রোল প্যানেলটাকে চোখ বন্ধ করে ক্লিক করে দিন। ক্লিক করলেই দেখবেন এরকম একটা কন্ট্রোল প্যানেল খুলবে। সেই কন্ট্রোল প্যানেলটা কি এবার একটুখানি বুঝি। এতক্ষণ ধরে যে চেঁচামেচি করলাম যে অ্যাপাচে মাইস্কুয়েল পিএইচপি, অ্যাপাচে মাইস্কুয়েল পিএইচপি, এই অ্যাপাচে মাইস্কুয়েল পিএইচপি গুলো তো ওই জ্যাম্পের মধ্যে ইনস্টল হয়েছে, কিন্তু সেগুলো বাই ডিফল্ট কেউ অ্যাক্টিভ থাকে না। তার কারণ এগুলো সবসময় অ্যাক্টিভ রাখলে আমাদের কম্পিউটারে যে র্যাম আছে না, সেইগুলো প্রচন্ড কনজিউম করবে এবং কম্পিউটার স্লো হয়ে যাবে। সবার কম্পিউটারের কনফিগারেশন সমান নয়, তাই জন্য ইস্যু হয়। তো তাই জন্য আমাদের এটা বাই ডিফল্ট অফ থাকে। তো 1 মিনিট একটুখানি হোল্ড করুন, হ্যাঁ। হচ্ছে না, আচ্ছা যাই হোক। অ্যাপাচে মাইস্কুয়েল পিএইচপি এইগুলো, তো এখানে পিএইচপি বাই ডিফল্ট থাকে। এগুলো পিএইচপিটাকে অফ অন করার কোনো গল্প নেই। পিএইচপি অফ আর অন বলে কিছু হয় না। পিএইচপি সবসময় এক জায়গায় পড়ে থাকে, একটা ল্যাঙ্গুয়েজ, সে তো একটা ল্যাঙ্গুয়েজ, সে আর কি আর অফ হবে আর কি আর অন হবে। আচ্ছা, মাইস্কুয়েল বলতে এখানে ডেটাবেসকে বোঝানো হয়েছে। ডেটাবেস অফ অন আমাদের করতে হবে দরকার পড়লে। আর ফার্স্টেই আছে অ্যাপাচে। এই অ্যাপাচে এই যে বলছিলাম যে যে সার্ভারের ভেতর থেকে পরে এইচটিটিপি রিকোয়েস্ট গুলো, সে হলো এই অ্যাপাচে। তো এর পাশে দেখুন একটা স্টার্ট বলে একটা বাটন আছে। এই স্টার্ট বাটনটায় আমরা চোখ বন্ধ করে ক্লিক করে দেবো। যে ক্লিক করবো প্রথমে এটা ইয়েলো কালার থাকবে, একটা পিআইডি পোর্ট এইসব আসবে। এসে দেখুন যেই স্টার্ট হয়ে যাবে এটা গ্রিন হয়ে যাবে। আর পোর্টের তলায় দেখুন 80 আর 443 বলে দুটো এসছে। বাই ডিফল্ট অ্যাপাচে 80 পোর্টে চলে। পোর্ট কি বিশাল হাই ফাই কোনো একটা জিনিস নয়, তবে এই মুহূর্তে আমি খুব বেশি বলছি না পোর্ট সম্পর্কে। পোর্ট অ্যাকচুয়ালি কিছুই না, আমাদের কম্পিউটার বলুন বা যেসব ইয়ে বলুন, নেটওয়ার্কিং ইয়েতে বলুন, পোর্ট থাকে। প্রত্যেকটা পোর্টের এরকম নাম্বার আছে, এবং প্রত্যেকটা সেই নাম্বার পোর্টের একটা সিগনিফিকেন্স আছে। যেমন ফাইল ট্রান্সফার যে পোর্ট, সেই পোর্টের 22 পোর্টে চলে। এরকম অনেক রকমের পোর্ট আছে। এই তার মধ্যেই অ্যাপ আছে 80 পোর্টে চলে। মানে ওই সার্ভার, প্রত্যেকটা সার্ভারে যে ডোমেন থাকে না, সেই ডোমেনের পেছনে অ্যাকচুয়ালি একটা আইপি অ্যাড্রেস থাকে।
আইপি অ্যাড্রেস যেমন ধরুন আমার এই যে ধরুন protecteducation.com বা আমার ডিসিএজি ইনোর ডাইনামিক বা ডিসিএজি ইনো.com, এর পিছনে অ্যাকচুয়ালি একটা আইপি অ্যাড্রেস আছে। আইপি অ্যাড্রেস মানে কি, কিছুই না, আমরা যে মোবাইলে মোবাইল নাম্বারগুলো মনে থাকে না বলে নাম দিয়ে সেভ করে রাখি না, ঠিক সেরকম জিনিস। আইপি অ্যাড্রেস হলো মোবাইল নাম্বারটা, আর তার উপর যে ডোমেইন নেমটা চাপানো থাকে সেটা হলো তার নাম। আইপি অ্যাড্রেস মানে 10.32.150. সামথিং কিছু একটা থাকলো, তা সে তো আমাদের মনে থাকবে না, তাই জন্য আমরা তার নাম দিয়ে দিয়েছি youtube.com। ঠিক আছে, তো ওই আইপিটা ওই 80 পোর্টে লিসিন হচ্ছে, মানে অ্যাপাচে ওই আইপিতে কেউ যদি 80 পোর্ট মারে, মানে অ্যাকচুয়ালি বাই ডিফল্ট ওই যে কোনো ডোমেনে বা আইপিতে 80 পোর্ট অটোমেটিকলি থাকে, কেউ যদি হিট করে ডাইরেক্টলি 80 পোর্টটা গিয়ে হিট হবে, আর 80 পোর্ট হলো অ্যাপাচের জন্য। তো এটা একটু মানে কমপ্লিকেটেড জিনিস আছে, খুব একটা টাফ কিছু নেই। পরবর্তীকালে যখন আমরা এইসব নিয়ে কাজ করবো, অ্যাকচুয়ালি আমাদের পোর্ট নিয়ে মাথা নাঘামালে কেউ আমাদের কামড়ে দেবে না এসে। পোর্ট আমরা যদি যখন অ্যাডভান্স লেভেলে কিছু শিখবো ল্যারাভেল নিয়ে, তখন একবার আলোচনা করে নেবো। কিন্তু জাস্ট বলে রাখলাম, অ্যাপাচে হলো মেন আমাদের সার্ভারে কাজ করবে, যাকে আমাকে অন করতেই হবে। তো অ্যাপাচে আমি অন করে নিয়েছি, এবার অন করবো মাইএসকিউএল। মাইএসকিউএল মানে প্রথমেই বলেছিলাম ওই যে ডেটাবেস, ডেটাবেসের যে তথ্য রাখবো, জমা রাখবো, ফেরত নেব, এইগুলো, তার জন্য আমার মাইস্কুয়েল লাগবে। এবার আমি যদি নর্মাল এইচটিএমএল এর একটা ডিজাইন করি, সিএসএস দিয়ে তার যদি রং করি, তাতে আবার মাইস্কুয়েল কি লাগবে? কিচ্ছু লাগবে না। তো তখন আমি যদি না অন করি তাহলেও কোনো যায় আসবে না। যখন আমার ডেটাবেস কাজে লাগবে তখন অবভিয়াসলি অন করতে হবে, এইটাই হলো মেন মোদ্দা কথা। বাট জ্যাম্পের ভেতর যদি আমি কোনো ওয়েব পেজকে হোস্ট করি, বিট পিএইচপি, বিট এইচটিএমএল, সেটা কিন্তু অ্যাপাচে অন না হলে চলবে না, অ্যাপাচেকে অন হতেই হবে। তাহলে আমি অ্যাপাচে অন করে নিয়েছি, আমি মাইস্কুয়েল অন করে নিয়েছি, নাও করতে পারতাম, কেউ কিছু বলবে না না অন করলে আপাতত। তো আমি অন করে এটাকে মিনিমাইজ করে রেখে দিলাম, ও থাক ওর মতো, ওটাকে না আনটাচ অবস্থায় রেখে দেবো, ওর কোনো এখন এই মুহূর্তে কাজ নেই, যতক্ষণ না আমার এটাকে বন্ধ করতে হচ্ছে। তো আমি এবার কি করব, আমার যে এই একটা কি ফোল্ডার বানিয়েছিলাম, সেই ফোল্ডারটাকে আমি ভিএস কোডে ওপেন করব। তো ভিএস কোডে ওপেন করার জন্য আমাকে আগে ভিএস কোডটা খুলতে হবে। ভিএস কোডটা আমি ডাইরেক্টলি আমার এখান থেকে খুলে নিই। স্যার ফোল্ডারটা কি বানিয়ে নেবো? ওটা তো করা হয়নি। হ্যাঁ, করে নিন, কোনো হ্যাঁ চাপ হ্যাঁ। নেই তো। এই ভিএস কোড যদি ইউজ করেন, ভিএস কোড কেন, পৃথিবীর যে কোনো আইডি, ইভেন নোটপ্যাডও একটা আইডি, আমাদের বাংলা সাদা যে নোটপ্যাড, সেই নোটপ্যাডও একটা আইডি, সেটাখানেও যদি কেউ সেরকম লেভেলের ব্যক্তি হন, তাহলে কাজ করতেই পারে না, আমি কাউকে কিছু ইয়ে করবো না। তো সব জায়গাতেই ফাইল বলে একটা অপশন থাকে উপরে বাঁদিকে, সেখানে গিয়ে ওপেন ফোল্ডার বলে একটা দেখবেন অপশন পাবেন, এই ফাইলে গেলাম, ফাইল থেকে এই ওপেন ফোল্ডার, এই ওপেন ফোল্ডারে গিয়ে ক্লিক করে আমি যে ফোল্ডারটা বানিয়েছিলাম সেটাকে ওপেন করব। আমি কি নাম দিয়েছিলাম আমি ভুলে গেছি, দাঁড়ান। ওয়েব ডেভেলপমেন্ট ক্লাস হয়েছে। ডেভেলপমেন্ট ক্লাস। সিলেক্ট ফোল্ডার, অনেক কিছু এসছে, এই ইয়েস ট্রান্সফার করতে বলছে, হ্যাঁ ইয়েস ইয়েস করে দেবেন, ওইগুলো কোনো ব্যাপার না। এখানে অনেক কিছু এসছে, এখানে আমার কদিন পরে থেকে আমাকে আর পড়াতেও হবে না, ডাইরেক্ট এখানে লিখে দিলেই আপনাকে একটা ওয়েবসাইট বানিয়ে দিয়ে দেবে। কোপাইলট বলে একটা জিনিস আছে, এইসব কেটে কুটে দিন আপাতত। এখানে ওয়েলকাম মেসেজ আছে, এগুলো বন্ধ করে দিন। পরিষ্কারভাবে ভিএস কোড খুলেছে আমার। আচ্ছা স্যার, আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করছি, হ্যাঁ একটা জিনিস বলুন। জাস্ট জিজ্ঞেস করছি। আপনি ওই যে ওই জ্যাম্পের মধ্যে যেগুলো সব অন করলেন না, এবার হ্যাঁ, এগুলো কি কাজ ফাজ হয়ে গেলে এগুলো কি কোনো অফ করার ব্যাপার আছে না মানে কম্পিউটার বন্ধ করে দিলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, আর আপনি যদি আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধ করে দেন তাহলে তো অবভিয়াসলি ভালো। ও না, আমি মানে যে শুনে যে ওটা হয়তো বন্ধ করতে ভুলে গেলে হয়তো ব্যাকগ্রাউন্ডে চলবে না, কিনা বা কম্পিউটার বন্ধ হলে সব বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হুম, ঠিক আছে। আচ্ছা, তো আমার বাঁদিকে আমি যে ওই ফোল্ডারটা বানিয়েছিলাম, সেই ফোল্ডারটা এখানে শো করছে, ওয়েব ডেভ ক্লাস বলে। তো এখানে দেখুন আমার আমার আমি বারবার করে বলছি আমি ভিএস কোড ইউজ করছি, আপনারা যদি অন্য কিছু ইউজ করেন সেখানে হয়তো এর এই যে পুরো ইন্টারফেসটা সেটা দেখতে অন্যরকম হতে পারে, কালার আলাদা হতে পারে, লাল নীল হতে পারে, আহ ব্যাপারগুলো একটু অন্যরকম হতে পারে, বাট এরকম অলমোস্ট এইরকম টাইপেরই হবে।
তো আমার এখানে আমার এই ফোল্ডারের এতে দেখুন একটা ফাইল, নিউ ফাইল বলে একটা প্লাস সাইন আছে। আমি চোখ বন্ধ করে এখানে ক্লিক করে দেবো। তলায় একটা জিনিস খুলে গেছে, বলছে এখানে তুমি টাইপ করো। কি টাইপ করব? যে ফাইলটা বানাবো তার নাম। আমি না এগুলো এমনি এমনিও করতে পারতাম, মানে ওই ফোল্ডারে ঢুকে রাইট সাইড ক্লিক করে নিউ ফাইল করে কেন করব? আমাকে আমার এখন প্রফেশনাল মানে মানে ইয়েতে জগতে কাজের ইয়েতে আমার এত এত সব জিনিসপত্র হয়ে গেছে, আমি সেই পুরোনো দিনের মতো কাজ কেন করব? আমি আমি যখন আছে আইডি আমি এইভাবেই তৈরি করব। তাই জন্য আমি এখানে গেলাম, গিয়ে নিউ ফাইল ক্লিক করলাম, করে এখানে চলে এসছে কার্সর। আমি এখানে জাস্ট লিখবো আমার পেজের নাম। আমি আমার পেজের নাম চোখ বন্ধ করে লিখে দিচ্ছি index.html। প্রশ্ন আসবে যে ইন্ডেক্স কি, ডট কি, এইচটিএমএল কি? কিছুই না। ইন্ডেক্স হলো ফাইলটার নাম। নাম কেন দিলেন ইন্ডেক্স? ইচ্ছা হয়েছে দিয়েছি। আর ডট এইচটিএমএলটা কি? ডট এইচটিএমএলটা হলো ওর ফাইলটার এক্সটেনশন, মানে ব্রাউজার বুঝবে বা আমার কম্পিউটার বুঝবে যে এটা একটা এইচটিএমএল ফাইল, এখানে এইচটিএমএল এ কাজ করা হবে। তো যে লেখার পর এন্টার মারলাম, আমার এখানে দেখুন একটা ফাইলটা চলে এসছে। তো হুম। স্যার স্যার, এই অবধি একটু করে নেবো, একটু ওয়েট করুন। কি পড়ে নেবেন বুঝতে পারলাম না, বলুন। মানে ফোল্ডার বানিয়ে ভেস করে ওপেন করে নেবো তাই বলছিলাম, তো হ্যাঁ করি। করে নিন, করে নিন, কোনো চাপ একটু নেই। তাহলে নাও ওয়েট করবেন করতে স্যার পারেন, একটু। নাও করতে পারেন, পরবর্তীকালে আমার ভিডিও দেখে করতে পারেন, আপনি নিজেও করতে পারেন, আমার কোনো চাপ নেই। করুন যা খুশি, যেটা খুশি, যেটা সুবিধা হয়। আমি আস্তে আস্তে করে এগোচ্ছি, খুব স্পিডে যদি এগোতে হয়ে থাকে তাহলেও বলবেন। আশা করি খুব হ্যাঁ স্পিডে স্যার, করতে। স্যার একটু একটু ওয়েট করবেন, তাহলে একটু ভেস করে একটু ওপেন করে নিতে হবে। হ্যাঁ করে আমার সাথে সাথে করুন, তাহলে আরো বেশি সুবিধা হবে। আমি যখন অন করছি, যদি আপনার কাছে ওটা ইনস্টল করা থাকে, হ্যাঁ আমার স্যার, সাথে ওই সাথে ওই করুন। জন্যই বলছিলাম আর কি। সবাইকেই বলছি ট্রাই করুন, আমি যেগুলো করছি আমার সাথে সাথে করার। হ্যান্ডস অন যদি প্র্যাকটিস করেন, হ্যান্ডস অন যদি শেখেন, তাহলে অনেক বেশি ভালো শেখা হবে। হ্যান্ডস অন শিখি না বলেই আমরা কলেজ ফলেজে গিয়ে আমরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারি না জীবনে। আর যারা জানেন তারা আর কি বলবো দেখুন। আচ্ছা অরূপন, তুমি তো বলছিলে মনে হয় না তুমি ওপেন করছো? হ্যাঁ স্যার। আচ্ছা তুমি আস্তে আস্তে করে ওপেন করো, কোনো চাপ নেই। আমি আস্তে আস্তে করে কয়েকটা হ্যাঁ, জিনিস একটু করি, এগোই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন, আমি কল হুম, দিচ্ছি। তুমি জাস্ট ফোল্ডারটাকে ওপেন করো, কোনো চাপ নেই ওখানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটাই হলো আমাদের index.html ফাইলটা। এইখানেই আমাদের যত এইচটিএমএল এর কাজ, সেই কাজকর্ম করব। এইচটিএমএল এর কাজ মানে কি? ওই যে বলছিলাম যে ফ্ল্যাট বাড়িটা তৈরি করার জন্য যে কলাম গেঁথে যে ইট ফিট দিয়ে স্ট্রাকচারটা তৈরি করা হবে, সেই স্ট্রাকচারটা এই ওয়েবসাইটের যে বা ওয়েব অ্যাপ্লিকেশনের যে স্ট্রাকচারটা, ফ্রন্ট এন্ড স্ট্রাকচারটা, সেটা এই index.html পেজটাতে তৈরি করা হবে। তো তার জন্য কি কি দেওয়া আছে? তার জন্য অনেক কিছু দেওয়া আছে এইচটিএমএল এ। অনেক রকম স্ট্রাকচার ফাকচার অনেক কিছু করে দিয়েছে ওরা। ওরা বলেছে ওদের কিছু কিছু সেট অফ রুলস আছে, সেই রুলসটা ফলো করতে। কি রুলস আছে? দেখুন একটা ছোট একটা সুবিধার জিনিস দেখুন, আমরা কেন এই ধরনের আইডি ইউজ করি। দেখুন আমি যদি এইচটি লিখলাম, আমার সাথে সাথে এইচটিএমএল 5, এইচটিএমএল অনেক কিছু চলে গেলো। এবার যেই আমি HTML5 নিয়ে এন্টার মারবো, দেখুন আমার কাছে একটা টোটাল স্ট্রাকচার চলে এসেছে। এবার লোকে বলতে পারে, তো এ বাবা এ তো আর কি শেখা হলো, সব তো চলেই আসছে। তা আসছে, দিচ্ছে এই ফেসিলিটি করতে আমাকে। লোকে চাইছে, কোম্পানি চাইছে, কারোর কাছে অত টাইম নেই মুখস্থ করে করার। আমি পরীক্ষায় সেমিস্টারের পরীক্ষা দিতে যাচ্ছি না যে আমি না দেখে চোখ বন্ধ করে লিখতে হবে। আমি কাজ করতে যাচ্ছি। তো কাজ করার জন্য এই অপশনগুলো আমাকে দিচ্ছে ওরা, ইজিলি যাতে আমরা কাজ করতে পারি। আমাদের টার্গেট মুখস্থ করা নয়, আমাদের টার্গেট জানা। তো তার এবার আমরা দেখুন যে এই HTML5 বলে মারলাম, এর এক স্ট্রাকচার ও বাই ডিফল্ট একটা টেমপ্লেট তৈরি করে আমাকে দিয়ে দিয়েছে, মানে খুলে দিয়েছে। সেখানে অনেক কিছু হিব্রুর মতো লেখা আছে। ফার্স্টে লেখা আছে যে একটা এতে যে ডক টাইপ HTML, মানে ফার্স্টেই ও বলে দিচ্ছে ভাই তুমি যে পেজটা খুলছো না, এর ডকুমেন্ট টাইপ কিন্তু HTML। কে কাকে বলছে? ব্রাউজারকে। ব্রাউজার যখন এই পেজটা দেখবে, তখন ফার্স্টেই ও দেখে নেবে ভাই এটা কিন্তু ডক টাইপ এইচটিএমএল আছে। তারপরেই আসছে একটা এইচটিএমএল বলে ল্যাং ব্যাং করে
কিছু একটা লেখা। তো এইচটিএমএলটা এখানে দেখুন একবার এখানেও আছে, একবার এখানেও আছে। এবার বলি যে দুবার দুবার কেন হচ্ছে? দুবার দুবার হচ্ছে তার একটাই কারণ, এইচটিএমএল এর কিছু ওপেনিং ট্যাগ হয়, কিছু ক্লোজিং ট্যাগ হয়। মানে কিছু কিছু এইচটিএমএল এলিমেন্ট আছে বা ট্যাগ আছে যেগুলো পেয়ার্ড, মানে জোড়ায় জোড়ায় আছে। মানে কি, এই এইচটিএমএল জোড়া আছে, একটা উপরে একটা নিচে, একটা হলো ওপেন হয়েছে, একটা হলো ক্লোজ হয়েছে। তা কি করে বুঝছি আমি ওপেন হয়েছে ক্লোজ হয়েছে? কিছুই বুঝছি না, খুব সহজ জিনিস। এখানে এইচটিএমএল শুরু হয়েছিল আর এখানে এইচটিএমএল শেষ হয়েছে। কি করে বুঝছি? এখানে এইচটিএমএল এর শেষ হওয়ার আগে একটা স্ল্যাশ আছে। এর থেকে বুঝতে পারছি যে এখানে এইচটিএমএলটা যে শুরু হয়েছিল সেটা এখানে এইচটিএমএলটা এসে শেষ হয়েছে। ভালো কথা। হওয়ার পর বলছে, তার মানে কি আমি বুঝলাম যে এই যে এইখান থেকে এতটা আছে, এইটাই হলো মেন আমার এইচটিএমএল পেজ। এর মধ্যেই যা আমার হাবি জাবি যা কিছু করতে হবে, যা লিখতে হবে, যা স্ট্রাকচার তৈরি করতে হবে, এর মধ্যেই করতে হবে। এর বাইরে লিখলে মাথা কুটে মরে গেলেও ব্রাউজারে কিছু শো হবে না, এর মধ্যে থাকলে তবেই শো হবে। আচ্ছা, তারপর আসছি দেখুন, এইচটিএমএল এইসব হওয়ার পরই একটা হেড বলে আছে, একটা বডি বলে আছে, দুটো পোর্শন আছে। কিছুই না, এটা মাথা, এটা তার শরীর, মানে মাথার পরের অংশ। তো মাথায় কি থাকবে? মাথায় থাকবে টাইটেল আর কিছু মেটা ফেটা হ্যান ত্যান অনেক কিছু আছে। মেটা এখানে দেখুন ফার্স্টে আছে ক্যারশিট UTF-8, এর মানে এটা ক্যারেক্টার সেট। কি ধরনের ক্যারেক্টার সেট? ইউটেব আছে, জেনারেল সিআই আছে, বহু বহু অনেক রকমের ক্যারেক্টার সেট আছে। কি ক্যারেক্টার সেট পরে বলবো, বোঝালে যদি না বুঝতে পারেন কোনো চাপ নেই, পরে বুঝিয়ে দেবো। আচ্ছা, এটা না দিলেও আমার ওয়েবসাইটে কোনো প্রবলেম নেই। আমি যদি এটা উড়িয়ে দিই এই লাইনটা, তাহলে আমার ওয়েবসাইটে কোনো সমস্যা হবে না। সেম ইজ দিস, সেম ফর দিস লাইন। বাট এটার একটুখানি সিগনিফিকেন্স আছে। কি? যখন আমরা কোনো ওয়েবসাইটকে ইউজ করছি, বিশেষ করে এখনকার দিনে, আগেকার দিনে আপনাদের যদি খেয়াল থাকে তাহলে খেয়াল করবেন, একটা ওয়েবসাইটকে যদি মোবাইলে খোলা হতো তাহলে ভেঙে চুরে তার মানে একাকার কাণ্ড হতো। ভেঙে চুরে মানে কি, যখন কম্পিউটারে ওটাকে ইউজ করছি বেশ সুন্দর দেখতে পাচ্ছি, মোবাইলে খুললে তার মোটামুটি লেজা একদিকে, মাথা একদিকে, হাত একদিকে করে একদম ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার কাণ্ড হতো। তো কেন হতো? তার কারণ তখনকার দিনের ওই ওয়েব অ্যাপ্লিকেশন গুলো না ঠিকঠাক ভাবে সব কটা ডিভাইস, সব রকমের ডিভাইসের জন্য তৈরি ছিল না। তার কারণ না হলো একটাই, মেনলি তো লোকে ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করতো, ল্যাপটপও খুব কম ইউজ হতো, ডেস্কটপ ইউজ করতো। তো তাই জন্য ডেভেলপার বা যারা নাকি প্রোগ্রামার ডিজাইনার, তাদের দরকার পড়তো না 50 রকম ডিভাইসের জন্য ইউজ করা, মানে তৈরি করার। আস্তে আস্তে মোবাইল এলো, ট্যাব এলো, ল্যাপটপ এলো, সব রকমের 50 রকমের ডিভাইস এসছে এখন। মানে তার প্রত্যেকটা ডিভাইসেরই উইথ আলাদা আলাদা। ইভেন এখন তো আবার অ্যান্ড্রয়েড টিভি ফিভি এসছে, সেখানেও আমরা খুলতে পারি। তার আবার উইথ মানে বিশাল স্ক্রিন, উইথ বিশাল চড়া। মানে কি, মানে ছোট একদম মোবাইল থেকে বিশাল বড় টিভি, সব জায়গাতেই মোটামুটি আমরা আমার ওয়েবসাইটটা খুলতে পারি। তো এটার জন্য তাহলে কি এখন আমাদের কি করতে হচ্ছে? উইথটাকে ম্যানেজ করতে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনগুলোর ফ্রন্ট এন্ডে। তো সেই উইথ ম্যানেজমেন্টটা করা, যে প্রসেসটাকে, সেটাকে বলা হয় এই প্রোগ্রামিং বা এই আমাদের ওয়েব ডেভেলপমেন্টের ভাষায় রেসপন্সিভ করা। হ্যাঁ, ঠিকই বলেছেন, রেসপন্সিভ করা। তো রেসপন্সিভ করতে গেলে আমাদের বেশ কিছু প্রসেস আছে, এই প্রসেসগুলোকে ফলো করতে হয়। তো আমাদের সিএসএস এ মিডিয়া কোয়ারি বলে একটা ব্যাপার আছে, সেটা আমরা আমাদের বিশাল বিশাল বড় একটা কিছু এর মধ্যে নেই, স্কোপ অফ ওয়ার্কের মধ্যে নেই, বাট আমরা দেখে নেবো একবার করে পরবর্তীকালে, যখন আমরা সিএসএসটা অ্যাডভান্স লেভেলে একটু একটু শিখবো তখন একবার দেখে নেবো। তো এত কিছু যে হ্যাজালাম, তার একটাই কারণ হলো এই যে লাইনটা আছে না, এই লাইনটা, এটা বাই ডিফল্ট আমি যদি মিডিয়া কোয়ারি নাও দিই, এইটা লিখে দেওয়ার মানেই হলো ডিভাইসের যে উইথটা, সেই উইথটাকেই ও মানে গীতা হিসাবে, বাইবেল হিসেবে ধরে, কোরআন হিসেবে ধরে এগোবে। ও আর ওটাকে ভাঙাচোরা করে মানে বেশি বাড়াবাড়ি করবে না। আচ্ছা, এই দুটো না দিলে কি আমার ওয়েবসাইট খুলবে না? হ্যাঁ খুলবে, কোনো কিছুই হবে না, যেমন খোলা তেমনই খুলবে, কিছুই হবে না। আচ্ছা, তারপর আসছে টাইটেল ট্যাগ, খুব ইম্পর্টেন্ট একটা ট্যাগ, টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগটার কাজ কি, কোথায় এটা ইউজ হয়? যখনই কোনো ওয়েবসাইট খুলবেন
এই যেমন ধরুন আমি, এটা কি ওয়েবসাইট, ভিজুয়াল স্টুডিও কোড, বা আমাদের এই ডাব্লিউসি স্কুল, যে কোনো পৃথিবীর যে কোনো ওয়েবসাইট করবেন, খুললে আপনার ব্রাউজার, আপনার যে ব্রাউজারই হোক, আপনার অপেরা হোক বা মজিলা হোক বা গুগল ক্রোম হোক, যে যেটা, ইভেন এজ হোক, যে কোনো ব্রাউজার হোক, এই যে ট্যাবগুলো, ট্যাব এগুলোতে তো আমরা ব্রাউজারের ট্যাব বলি। এই ট্যাবগুলোর ওপরে দেখুন একটা লেখা আছে। এখানে গিয়ে হওয়ার করলে, মানে মাউসটাকে রাখলে আমায় দেখাচ্ছে ডকুমেন্টেশন ফর ভিজুয়াল স্টুডিও কোড, visualstudio.com বলে না লেখা আছে। এই যে লেখাটা ডকুমেন্টেশন ফর ভিজুয়াল স্টুডিও কোড, এইটাই হলো এই ওয়েব পেজটা, এই যে ওয়েব পেজটা, তার টাইটেল। তার মানে হলো এই যে এইচটিএমএল পেজটা আছে, তার ভেতর যে এই টাইটেল ট্যাগটা আছে, দেখুন টাইটেল ট্যাগটাও কিন্তু আবার পেয়ার ট্যাগ, একবার ওপেন হয়েছে একবার ক্লোজ হয়েছে, ক্লোজ কি দিয়ে হয়েছে, এটা স্ল্যাশ। এই টাইটেল ট্যাগটার মাঝখানে যা লিখবো, রাম শ্যাম যদু মধু, তাই গিয়ে আমার এই যে জায়গা, এই যে জায়গা, এখানে গিয়ে শো হবে। এটা হলো একটা এইচটিএমএল পেজের টাইটেল ট্যাগ। তো এটা কি ক্লিয়ার হলো সবার? কোনটা টাইটেল ট্যাগ? ওকে, আশা করি সবারই ক্লিয়ার হয়েছে মোটামুটি। আচ্ছা, তো এই সব কিছুই কিন্তু আমি এই যে জিনিসপত্রগুলো করছি, সব মাথার মধ্যে কিন্তু করছি। মাথা মানে এই যে হেড, হেড শুরু হয়েছে দেখুন, হেডটাও কিন্তু পেয়ার ট্যাগ। হেড একবার শুরু হয়েছে, হেড একবার শেষ হয়েছে, এর মাঝখানে এই সব সব জিনিসপত্রগুলো করছি, এগুলো সব মাথাতেই থাকবে। আচ্ছা, এবার একটা জিনিস বলে রাখি, আমরা এই হেড আর বডি বলে তো দুটো ভাগাভাগি করে নিয়েছি। এই হেড আর বডির মধ্যে আমরা হেডের মধ্যে যা যা লিখবো, সেগুলো এই টাইটেলটা, এই টাইটেলটা অ্যান্ড আরেকটা জিনিস হয়, দেখুন ডাব্লিউসি স্কুল খুললে এখানে ডাব্লিউ বলে একটা আইকন আছে, এটাকে বলা হয় ফ্যাব আইকন। কি করে অ্যাড করে দেখিয়ে দেবো আমি। এই আইকনটা, এই দুটো ছাড়া আর যাই লিখি, সেগুলো কিন্তু আমাদের ওয়েব পেজে রিফ্লেক্ট হবে না। আমি যদি এখন ভুল করে এখানে লিখতে বসে যাই আমার নাম রাম, তাহলে সে তোমার নাম রাম হোক আর যাই হোক, ওখানে ওই ওয়েব পেজে কিছু আসবে না। তাহলে এই হেড কিন্তু আমার এই শো, ওয়েব পেজে শো করার জন্য কিছু ভাবে ইউজ হবে না। অনলি ইন দ্য বডি ট্যাগ, এই যে বডি ট্যাগ এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, এই বডি ট্যাগটাই একমাত্র ইউজ হবে আমাদের যে এই ওয়েব পেজটা, এই যে পুরো যে আমাদের ভিজিবল যে পার্টটা, সেই পার্টটার জন্য। ভিজিবল পার্ট কতটা? এই 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 পুরো জিনিসটা, এই পুরোপুরি জিনিসটাই হলো একটা বডি ট্যাগের মধ্যে বিলং করছে। আমি যদি রাইট সাইড ক্লিক করি না, এখানে যে কোনো ওয়েবসাইটে রাইট, যদি গিয়ে রাইট সাইড ক্লিক করে ইন্সপেক্ট করেন, ইভেন আমাদের এগুলো শিখতেও হবে, একটা ওয়েব ডেভেলপার হতে গেলে, ডিজাইনার হতে গেলে এগুলো জানতে হবে। রাইট সাইড ক্লিক করে যদি ইন্সপেক্ট এলিমেন্ট করেন, দেখবেন এখানে আপনার এইচটিএমএল ট্যাগগুলোকে পুরো দেখিয়ে দেবেন, এ কি কি এইচটিএমএল ট্যাগ ইউজ করেছে সেগুলোকে দেখিয়ে দেবে। অথবা আপনি যদি এখানে গিয়ে কন্ট্রোলার ইউ চেপেন, তাহলে দেখবেন অসংখ্য এই যে ট্যাগ, এইচটিএমএল স্ক্রিপ্ট ট্যাগ, হ্যান ত্যান, সব কিছু দেখিয়ে দেবে। দেখুন, সেই ফার্স্টে আছে ডক টাইপ এইচটিএমএল, মানে যারা ডাব্লিউসি স্কুলে যা তৈরি করেছে আর কি, এই ওয়েবসাইটটাকে, ওয়েব অ্যাপ্লিকেশনটাকে, তারা যেটা করেছে আর কি, সেরকম দেখুন ফার্স্টে ডক টাইপ এইচটিএমএল দিয়েছে, তারপর এইচটিএমএল ল্যাং, ল্যাং মানে আর কিছুই না, কাউকে ল্যাং মারছে না, ল্যাং মানে ল্যাঙ্গুয়েজ কি, ইউএস ইংলিশ। বলেই দেওয়া হচ্ছে যে ইউএস ইংলিশ, এই ওয়েবসাইটটা মেনলি ইউএস ইংলিশ ফলো করে তৈরি হচ্ছে। আচ্ছা, আরেকবার কোনটা বলবো অতনু, একবার ক্লিয়ার করে বলো। বলছি, নিশ্চয়ই বলবো কোনটা। অতনু আরেকবার একটুখানি বলো কোনটা বলবো, আমি মনে হয় খেয়াল করিনি তোমার চ্যাপটা, তোমার প্রবলেম বলে তুমি মাইকটা অন করে বলবে। আরেকবার বলুন, আমি সবসময় তো চ্যাটটা এ করতে পারছি না, দেখতে পাচ্ছি না।
বডি এর মধ্যে যে জায়গাগুলো আচ্ছা ঠিক আছে, সে আসছি আসছি, ওগুলো এখনো পর্যন্ত পুরোপুরি বলিনি, আমি আবার বলছি, চাপ নেই কোনো। তো এইখানেও দেখতে পাবে যে সেম এইচটিএমএল শুরু হয়েছে, হেড শুরু হয়েছে, আর পর 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 অনেক কিছু লেখা আছে, কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য পেজ সেই দেখবেন বডি শেষ হয়েছে, এইচটিএমএল শেষ হয়েছে। এ হলো মানে ইউনিভার্সাল রুল, সবাইকেই ফলো করতে হবে। তো আমি আরেকবার বলে দিই, এই হলো আমাদের স্ট্রাকচার, মেন স্ট্রাকচার। প্রথমে শুরু হবে ডক টাইপ এইচটিএমএল দিয়ে, মানে বলে দেওয়া হবে যে এটা একটা এইচটিএমএল পেজ, এর ডকুমেন্ট টাইপ হলো এইচটিএমএল। তারপর এইচটিএমএল এর ট্যাগ শুরু হবে, শেষ হবে, তার ভেতরে আমরা মাথা মুন্ডু যার লেখা লিখবো। প্রথমে আছে মাথা, তারপর আছে শরীর। মাথার নাম কি? হেড। শরীরের নাম বডি। আচ্ছা, এইচটিএমএল এর কি ল্যাং ইকুয়ালস টু ইএন হাইফেন ইউএস লেখা যেতে পারে, তার মানে আমি স্পেসিফাই করে দিচ্ছি যে এই এইচটিএমএল যে পেজটা হবে তার মধ্যে মেনলি ইউএস ইংলিশটা ফলো করে দেওয়া হবে, মানে ল্যাঙ্গুয়েজটা, মানে লেখার টেক্সটের ল্যাঙ্গুয়েজ বা কন্টেন্টের ল্যাঙ্গুয়েজটা। তারপর বলছি হেড মানে মাথা। মাথার মধ্যে মেটা ট্যাগ ফ্যাক্ট গুলো থাকে, যেমন ধরুন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি ইউজ করা হয় তার তার ক্ষেত্রে তার ভেতরে যে যে সব কিওয়ার্ডস অ্যাড করা হয়, সেগুলো মেইনলি মেটা ট্যাগের মধ্যে অ্যাড করা হয়। সেগুলো প্রসেস আলাদা, অনেক রকম প্রসেস আছে, সেগুলো দিয়ে যারা এসইওর কাজ টাজ করে তারা ওগুলো অ্যাড করে। তো সবই ওই মেটা ট্যাগ গুলো দিয়ে অ্যাড করা হয়। আর টাইটেল ট্যাগ কি? টাইটেল ট্যাগ ওই মাথার ওপর যেটা ঝোলে, মানে মাথায় ওই ট্যাবে, ব্রাউজারের ট্যাবের ওপর যেটাকে আটকা মানে ঝুলতে থাকে, আমরা দেখতে পারি যে ভাই এটা এই পেজ, সেটা হলো টাইটেল ট্যাগ। তার মধ্যে যা লিখবো সেটা দেখতে পাবো। আচ্ছা, এই হলো হেড। হেডের মধ্যে আর কিছু লিখলে আমরা কিছু দেখতে পাই না। বডির মধ্যে আমরা যা করব সেগুলো এই ওয়েবসাইটের ভিজিবল পার্ট হিসাবে গণ্য হবে। এই যে কোনো ওয়েবসাইটের বডির মধ্যে যা লিখবো এগুলো সব এখানে শো হবে, মানে এখানে যে আমরা দেখছি A to Z যা যা লেখা আছে প্রথম থেকে শেষ অবধি সব বডি ট্যাগের মধ্যেই লেখা আছে, তার বাইরে কিছু লেখা নেই। ওকে, ক্লিয়ার সবার? ক্লিয়ার। আশা করছি সবার ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার একটু বেশ কিছু বেসিক ট্যাগস এর মধ্যে আসি এইচটিএমএল এর। ঠিক আছে, অত কোনো চাপ নেই, তোমার যদি মাইকের প্রবলেম হয় আপাতত ঠিক আছে, তুমি এমনি এ করো, শোনো, পরবর্তীকালে ওটা সেট আপ করে নেবে তুমি পরে। আপাতত শুনতে থাকো, আর ইস্যু হলে তুমি লেখো, আমি চেষ্টা করবো তোমার এগুলো ডাউট গুলো ক্লিয়ার করার। স্যার আমি শুধু একটা জিনিস, মানে এইচটিএমএল একটা জিনিস আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। মানে আপনি আজকে নয়, মানে পরে সময় করে আপনি যবে হোক আপনার মনে হবে আপনি একটু বলে দেবেন। যেটা হচ্ছে ওই মানে এইচটিএমএল আমি ওই ইউটিউব ফিউটিউব দেখে এমনি জাস্ট মানে শিখছিলাম আর কি, তখন মানে ওখানে ওই যে ওই ক্লাস আইডি ওইসব ব্যাপারগুলো বলছিল। হুম। হ্যাঁ, এইবার মানে ওই জিনিসটাই জানতে চাই যে মানে ক্লাসটা কখন ইউজ করব বা আইডিটা কখন ইউজ করব, বা মানে কোনটা কি, মানে এই ওগুলোতে মানে খুব মানে ঠিক আমার মনের মতো করে মানে ডেফিনেশনটা পাইনি আর কি। এবার আপনি যেভাবে বোঝাচ্ছেন মানে খুবই সুন্দর লাগছে জিনিসটা। এবার আপনি পরে যখন সময় হবে আপনি একটু যদি ওটা বলে দেন তাহলে ভালো হয় আর কি। হ্যাঁ, আমাদের ওই ক্লাস আইডি ওই ব্যাপারগুলো একটু একটু শিখতে হবে, আমি অবভিয়াসলি শেখাবো, ওটা কোনো বড় ব্যাপার না। ওটা আমাদের যে কোর্স কন্টেন্ট আছে তার মধ্যেই আছে। আপনাকে আচ্ছা আচ্ছা। চিন্তা করতে হবে না, আমি পরপর পরপর সবই আসবো, ওগুলো যতটা আমাদের বেসিক এতে নলেজে রাখা উচিত অ্যাজ আ ডেভেলপার, আমরা সবটাই করে নেবো, ঠিক ঠিক করে আছে, রাখার অসংখ্য চেষ্টা করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, বডি ট্যাগের মধ্যে এবার আমরা বেশ কিছু ছোটখাটো ট্যাগ নিয়ে একটু কাজ করি। তো ফার্স্টেই আমি বলছি যে বডি ট্যাগের মধ্যে, আচ্ছা বডি ট্যাগের মধ্যে কিন্তু আবার আমরা ভাঙিয়ে নিতে পারি, মেনু বলে একটা ট্যাব, ন্যাব বলে একটা ট্যাব আছে, সেকশন বলে একটা ট্যাগ আছে। তো এগুলো আমরা করতে পারি, সে দিতে পারি। তো সেই ট্যাগ ফ্যাগ নিয়ে ও বেকার মাথা ঘামিয়ে লাভ নেই, যে ডিজাইনার সে বুঝে মরবে, আমার মাথা ঘামিয়ে লাভ নেই সেসব নিয়ে। আমার বেসিক নলেজ নিয়ে দরকার, বেসিক নলেজের জন্য যা যা দরকার সেগুলো সেগুলো আমরা করছি। তো এইচটিএমএল এ হেডিং বলে একটা ট্যাগ আছে। হেডিং ট্যাগ কি?
হেডিং ট্যাগ মানে হেডার, আর কিছু না। এই যে ফার্স্টে এখানে একটা ওয়েবসাইটের মধ্যে এরা লিখেছে HTML ইন্ট্রোডাকশন, এটা কি করেছে, এটা হেডিং ট্যাগের মধ্যে লিখেছে। এর ওপর রাইট সাইড ক্লিক করে ইন্সপেক্ট করুন, দেখতে পাবেন ও আচ্ছা এরা আবার একটুখানি হাই ক্লাস লেভেলে করেছে। আমার অতটা হাই ক্লাস না লেভেলে করলেও হবে। তো যাই হোক, এরা এই দেখুন অ্যাকচুয়ালি H1 বলে একটা ট্যাগ দিয়েছে। H1 ট্যাগের মধ্যে ডিপ স্প্যান হ্যান ত্যান অনেক কিছু চব্য করেছে, কিন্তু আমার অত মাথা ঘামিয়ে লাভ নেই। কিন্তু দেখুন H1 বলে একটা ট্যাগ নিয়েছে। H1 ট্যাগটার মধ্যে এবার মাল্টি লেভেলে ভেঙে অনেক কিছু নিয়েছে। বেকার কনফিউজ হয়ে লাভ নেই, আমারই ভুল। আমি ডাইরেক্টলি লিখি আর আমার ডকুমেন্টটা খুলি, সেটা অনেক বেশি ভালো হবে। তো এখানে দেখুন আমার ডকুমেন্টেও লেখা আছে, আমার ডকুমেন্ট মানে W3 স্কুলের ডকুমেন্ট, আমার নিজের কোনো ডকুমেন্ট না, W3 স্কুল থেকেই আমি নিয়েছি। তো W3 স্কুলে যা লেখা আছে আমার কাছেও তাই লেখা আছে, আলাদা করে কিছু লেখা নেই। আমি জাস্ট আলাদা আলাদা করে কোলেক্ট করে নিয়েছি, যতটা আমাদের শেখার দরকার ততটা। তো H1 ট্যাগ বলে একটা ট্যাগ দিয়েছে। তো H1 ট্যাগটা কি? H1 ট্যাগটা কিছুই না, একটা হেডিং ট্যাগ। মানে হেডিং আর 1 মানে ও বলছে যে হেডিং 1, তার মানে এখানে হেডিং এর আরো বেশ কয়েকটা ভাগ থাকতে পারে 1 ছাড়াও। যখন আমি কাউকে স্পেসিফাই করে দিচ্ছি 1, তার মানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে। তো তাই জন্য এখানে এখানে যদি আমি লিখি H1, দেখুন ভিএস করে কত সুবিধা। H1 লিখে তলায় আমার কাছে সাজেশন চলেছে এমিট অ্যাব্রিভিয়েশন বলে, এখানে এন্টার মারলে আমার H1 ট্যাগটা তৈরি হয়ে যাবে, আমাকে আর পুরোটা লিখতে হবে না। লিখতেই পারি, কোনো ব্যাপার না, যদি আমার কাটতে ইচ্ছা করে বেশি বেশি করে, লিখতে ইচ্ছা করে লিখতেই পারি। লিখে দিলাম H1 দিয়ে বন্ধ করলাম, তাও আমাকে করে দিচ্ছে। সেটাও যদি না করতে ইচ্ছা হয় যে লিখবো, তাহলে লিখবো পুরোটা। যাই হোক, H1 এর ভেতর আমাকে হেডিং গুলো দিতে হবে, ওয়েবসাইটের যে হেডিং। ওয়েবসাইটের হেডিং কি, যেগুলো বললাম, যে কোনো একটা বড় বড় করে লেখা জিনিসপত্রগুলো, যেগুলো প্রথমে একটা ওয়েবসাইট খুলেই মানুষের চোখের মধ্যে পড়ে, সেগুলোকে আমরা হেডিং ট্যাগের মধ্যে লিখি। তো আমিও আমার এই যে ছোট ওয়েবসাইটটা তৈরি করছি, ওয়েবসাইট মানে ওয়েব পেজটা আর কি তৈরি করছি, তো তার একটা হেডিং দিই যে হ্যালো ওয়ার্ল্ড। পৃথিবীর সবাই যখন শিখছে ওয়েব অ্যাপ দিয়ে, সবাই লেখে হ্যালো ওয়ার্ল্ড, কেন লেখে কেউ জানে না, বাট লেখে, আমিও লিখছি, আপনারাও লিখুন হ্যালো ওয়ার্ল্ড। লিখে মাথায় রাখতে হবে, হ্যালো ওয়ার্ল্ড লিখি আর যাই লিখি এখানে, লিখে এই পেজটাকে না সেভ করতে হবে। কিভাবে সেভ করব? Ctrl+S টিপুন, পৃথিবী ছোটবেলা থেকে যা শিখে আসছি একটা পেজ সেভ করার প্রসেস, Ctrl+S কিবোর্ড থেকে পেজটা সেভ হয়ে যাবে। অথবা ফাইলে গিয়ে সেভ সেভ ফাইলে গিয়ে সেভ অপশানে ক্লিক করলেও সেভ হবে। সেভ অ্যাজ করবে না, তাহলে নতুন করে একটা ফাইল তৈরি হয়ে যাবে। সেভে ক্লিক করলেও হবে। আর দেখুন ওই সেভের পাশে লেখা আছে Ctrl+S, মানে CTRL+S। তো আমি সেভ অ্যাজ লিখে আচ্ছা দেখুন, এখানে VS কোড যেহেতু এটা অ্যাডভান্স আইডি, ও আমাকে বলে দিচ্ছে ভাই তুমি এডিট করেছো, কিছু একটা লিখেছো, বাট এখন মধ্যে পেজটা সেভ করোনি কেন, কিভাবে বলছে, এখানে যে কাটা চিহ্নটা কেন একটা গোল টাইপের হয়ে গেছে। তো যেই আমি Ctrl+S চিপবো, আমি চিপছি Ctrl+S চিপলাম, সাথে সাথে এই কাটা চিহ্নটা যে ওই উপর যে গোলটা ছিল, সেই গোলটা হাওয়া হয়ে গেছে। তার মানে আমার পেজটা সেভ হয়ে গেছে, ভালো কথা, পেজটা সেভ হয়ে গেছে। এবার তো চালাতে হবে পেজটা, কিভাবে চালাবো? আমি কোথায় করেছিলাম, জ্যাম্পের ভেতর ওয়েব ডেভ ক্লাস বলে একটা ফোল্ডার বানিয়েছিলাম, এটাকে তাহলে আমাকে ব্রাউজারে অ্যাক্সেস করতে হবে। আচ্ছা কিভাবে অ্যাক্সেস করতে হবে, এখনো পর্যন্ত তো আমরা শিখিনি যে জ্যাম্প ফ্যাম্প যে করলাম সেটাকে অ্যাক্সেস কি করে করব। তার জন্য আমার ব্রাউজারে যেতে হবে। এই ব্রাউজারের যেখানে ইউআরএল লেখে, সেই ইউআরএল-এ গিয়ে লিখতে হবে ফার্স্টে লোকাল হোস্ট। হঠাৎ করে লোকাল হোস্ট কেন লিখলাম তার কারণ, এই যে হোস্টটা মানে এই যে ওয়েবসাইটটা যেখানে হোস্ট করা আছে, মানে যেখানে রাখা আছে, ওই যে দেখবেন হোস্টিংগার, গোডাডি সব অ্যাড দেখায় হোস্টিং প্রোভাইডার, তার মানে কি ওরা সার্ভারে একটা জায়গায় তোমাকে হোস্ট করতে দিচ্ছে, মানে রাখতে দিচ্ছে। তা আমার এই ওয়েবসাইটটা হোস্ট করা আছে আমারই ওয়েবসাইটে, তা তাই জন্য বলছে লোকাল হোস্ট, মানে লোকালি এটা হোস্ট করা আছে। লোকাল হোস্টের একটা আইপি আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আপনাকে বলতে বলে দেবো, সরি। লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে আপনারা যে ফোল্ডারে এই ক্লাসটা মানে এই এটা তৈরি করেছেন, যে নাম দিয়ে যে ফোল্ডারটা তৈরি করেছেন, সেই ফোল্ডারটার নাম আমি কি দিয়েছিলাম, আমি দিয়েছিলাম ওয়েব ডেভ ক্লাস। লিখে দিই ওয়েব -devs করে একটা স্ল্যাশ দিয়ে index ডট
HTML এটাকে মেরে দেবো। মারলেই সাথে সাথে আমার ওয়েব ব্রাউজারের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে, এটা বড় করে একটা এতে। তার মানে সাকসেসফুলি আমাদের HTML এর এতে আমরা একটা ট্যাগ দিয়ে বা একটা হেডিং দিয়ে আমরা দেখাতে পারলাম যে একটা লেখা শো হলো পেজে। কি দিয়ে দেখালাম? দেখালাম কি হলো কেসটা, ও সরি, আচ্ছা কি দিয়ে দেখালাম, হ্যালো ওয়ার্ল্ড, সরি কি দিয়ে দেখালাম, আমরা H1 বলে একটা ট্যাগ দিয়ে দেখালাম, যেটা কিনা হেডার হিসাবে ইউজ করা হয় বা হেডার লেখার জন্য ইউজ করা হয়। আচ্ছা, ডকুমেন্টটা একটু খুলি। ডকটাই ডিক্লিয়ারেশন আছে, কি ব্যাপার স্যাপার আমি যা বললাম এতক্ষণ ধরে সেগুলো এখানে লেখা আছে। আচ্ছা এইবারই দেখুন HTML হেডিং বলছে, HTML হেডিং যেটা H1 আপনাদের দেখালাম না, ওটা না H6 পর্যন্ত আছে। তার মানে কি H1 H6 পর্যন্ত আছে মানে, H1 H6 পর্যন্ত আছে মানে আর কিছুই না, এই যে H1টা, এই H1টা হলো সাইজে সব থেকে বড় আর H6টা হলো সাইজে সব থেকে ছোট। মানে আমার তো কোনো কোনো সময় ছোটও দরকার হতে পারে, তো তখন আমি কি করব? তার জন্য আমাকে ওরা বলছে ভাই আমি তোমাকে দিয়ে দিচ্ছি, চিন্তা করো না, H1 থেকে H6 অব্দি 1 2 3 4 করে করতে থাকো। 1 মানে সব থেকে বড় আর 2 মানে সব থেকে ছোট। আচ্ছা আমি এখানে একটা ট্রিক ইউজ করছি, আমার এখানে দুটো 1কে একসাথে মুছতে চাই, তাই জন্য আমার VS কোডে একটা ফিচার্স আছে। সেই ফিচার্সটা হলো, আমি যদি এখানে আমার কার্সারটা রেখে আমার অল্ট বলে যে কি আছে কিবোর্ডে সেটাকে প্রেস করে আবার প্রেস করে রেখে আবার এই পাশের ওয়ানের এখানে গিয়ে ক্লিক করি, তাহলে অ্যাকচুয়ালি দুটো জায়গাতেই একসাথে আমার কার্সারটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে কি হবে, আমার খাটতে কম হবে। না হলে কি হবে, আমাকে এখানে আবার একটা 1 মুছতে হবে, 2 করতে হবে, এখানে একবার আবার একটা 1 মুছে 2 করতে হবে। তার জায়গায় আমি যদি এখানে একবার অল্ট চিপে আবার এখানে একবার অল্ট চিপে একবার মুছে যদি একবারে 2 লিখে দিই, দেখুন দু জায়গাতেই একেবারে ক্লিক হয়ে গেল। এইগুলোই হলো আমাদের যে অ্যাডভান্স আইডি গুলো সেগুলো ইউজ করার মানে আমাদের ইয়েটা অ্যাডভান্টেজ। তো আমি কি স্যার এটা বলছি, একটু বলবেন, বুঝতে পারলাম না এই কোনটা বিষয়টা। কোনটা কোনটা? এই মানে ওই ট্যাব, এই কার্সারটাকে অল্ট। এ করা হ্যাঁ 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 হ্যাঁ, একসাথে, ওইটা ওইটা। আর হ্যাঁ হ্যাঁ কিছুই হ্যাঁ না, দেখো আমি দেখাচ্ছি। VS কোড ইউজ করছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। VS কোড ইউজ করলে এখানে দেখো 1 এর পাশে গিয়ে ক্লিক করলাম, হুম। কিবোর্ড থেকে অল্ট কিটা চিপে রেখে দাও, চিপে রেখে এ পাশে এসে আবার এই 1 এর পাশে গিয়ে এসে ক্লিক করো, অলটা ছেড়ে দাও, দেখো দু জায়গাতে একসাথে কার্সারটা ব্লিঙ্ক করছে একই লাইনে করছে। আহ, মানে স্যার ক্লিক করে অল্টটাই করবো? ফার্স্টে একবার অল্ট, দেখো আমি আবার দেখাচ্ছি, বলুন বলুন। ফার্স্টে একবার ক্লিক করবে, অল্ট ফল্ট হ্যাঁ, চেপার দরকার নেই, নর্মাল ক্লিক করবে, ক্লিক করলাম। করে অলটাকে চেপো, হ্যাঁ। ছাড়বে না, চিপে রাখো, হুম হুম। চিপে রেখে নর্মালি মাউসটাকে নিয়ে গিয়ে এই কার্সারটাকে আবার এখানে ক্লিক করো। প্রথমে এই যে one। হ্যাঁ 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 হয়েছে? স্যার, হয়েছে। হ্যাঁ হ্যাঁ। বাহ, হয়ে এবার তো আমি উপরে দিই, দিয়ে হ্যাঁ দিলাম। ডান স্যার, ডান। আচ্ছা সেম এখানে আমি এটাকে 4 দিয়ে দিই। আজকে অ্যাকচুয়ালি আমাদের ক্লাসের অনেকটা টাইম প্রথমে ওয়েস্ট হয়ে গেছে। আমরা আমাদের যাই হোক যেভাবেই হোক আমাদের একটা ইস্যু হয়েছে আর এ করার জন্য, তাই জন্য প্রায় 20 মিনিটের কাছাকাছি আমাদের ওয়েস্ট হয়ে গেছে টাইমটা। যাই হোক আমাদের 1 থেকে 6 অব্দি হেডিং ট্যাগ আছে, তো আমি 1 থেকে 6 অব্দি হেডিং ট্যাগ করলাম, প্রত্যেকটা ট্যাগ ওপেন করেছি, ক্লোজ করেছি, ওপেন করেছি, ক্লোজ করেছি, এইভাবে এইভাবে এখান থেকে এই অবধি লিখেছি। তো এইবার যদি আমি এটাকে সেভ টেপ করে আমি আমার এখানে এসে রিলোড করি পেজটাকে, আচ্ছা মাথায় রাখতে হবে আমরা যখনই আমাদের এই HTML এখানে লিখে লিখলাম, কোনো চেঞ্জ করলাম, লিখে কোনো একটা চেঞ্জ করেছি, চেঞ্জ করে সেটা সেভ করেছি, সেটা কিন্তু অটোমেটিকলি এখানে রিফ্লেক্ট হবে না, আমাদের পেজে রিফ্লেক্ট হবে না যতক্ষণ না আমরা এই পেজটাকে রিলোড করছি, রিফ্রেশ করছি। তো আমরা এই পেজটাকে রিফ্রেশ করি, করলেই দেখতে পাবো যে 6খানা সাইজের হ্যালো ওয়ার্ল্ড চলে এসছে। ওই যে 1 থেকে শুরু হয়েছে 6তে গিয়ে এসছে, 6টা সব থেকে ছোট, একটা সব থেকে বড়। এটাই হলো HTML এ হেডিং ট্যাগের মেন ফান্ডা। সবার ক্লিয়ার? আশা করি ক্লিয়ার।
আচ্ছা আচ্ছা এ তো হলো হেডিং ট্যাগ। এবার আসি, একটু ফাস্ট যাচ্ছি, একটু ফাস্ট যাচ্ছি যেহেতু টাইমটা ওয়েস্ট হয়ে গেছে, তাই জন্য আমরা একটু ফাস্ট যাচ্ছি। স্যার যে আউটপুটটা তো দেখতে পাচ্ছি না আউটপুটে। কোন আউটপুট, কিসের আউটপুট? মানে ওটা ওই মানে যে কোডিংটা বললাম মানে লোকাল সেভ হোস্ট, করেছো তারপরে কোডটা? আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেভ করে তুমি ওপরে গিয়ে লিখেছো লোকাল হোস্ট, তারপর তোমার ফোল্ডারের নাম। হ্যাঁ স্ল্যাশ দিয়ে তারপর ইন্ডেক্স ডট এইচটিএমএল তারপরে ক্লিক করবো, এন্টার মারবো তারপর। হ্যাঁ, এন্টার মারো। তো কি আসছে? দিস সাইট কান্ট বি রিস্ক যাচ্ছে। তুমি জ্যাম্প অন করেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। জ্যাম্পের অ্যাপাচে অন ও করেছো? স্যার সরি সরি সরি, জ্যামটা অন করা হয়নি স্যার। হ্যাঁ, এইটাই হলো হ্যাঁ স্যার স্যার। অ্যাপাচে বন্ধ থাকলে চলবে না। হ্যাঁ, অ্যাপাচে বন্ধ থাকলে এটা সব দেখিয়ে দেবে যে ও আমি খুঁজে পাচ্ছি না, তুমি গিয়ে করে মরো। আচ্ছা, তো আমি হেডিং ট্যাগ আমার মোটামুটি সবার ক্লিয়ার হয়ে গেছে আশা করি। আমি একটু ছোট করে একটা পি ট্যাগ নিয়ে একটুখানি এ করে নিই। পি ট্যাগ মানে কিচ্ছু না, প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফে যা লেখা হয় একটা ইয়েতে, সেটা ওই পি ট্যাগের মধ্যে লেখা হবে। পি ট্যাগটা কিভাবে লিখবো, একটা ছোট করে পিটাকে এন্টার মারলাম, এই দেখুন পি ওপেন হয়েছে, পি ক্লোজ হয়েছে, সব জায়গায় সেম গল্প। পি প্রত্যেকটা ট্যাগই, অলমোস্ট সব না, প্রত্যেকটা ট্যাগই এইচটিএমএল এ পেয়ার ট্যাগ মানে জোড়া জোড়ায় আসে, কিছু কিছু আছে সিঙ্গেল, সংখ্যায় কম। আচ্ছা, পি ট্যাগ ওপেন হয়েছে, পি ট্যাগ ক্লোজ হয়েছে। পি ট্যাগ ওপেন আর ক্লোজের মধ্যে যা লিখবো সেটাই অ্যাজ আ প্যারাগ্রাফ হিসাবে শো হবে। তো আমি আমার এখান থেকে এসে একটা কিছু টেক্সট টেক্সট জোগাড় করি। আচ্ছা, এখান থেকে নিয়ে নিই, এদের কাছে অনেক কিছু লেখা পড়া আছে, এই মালগুলো লিখে নিয়ে নিই। না থাক, একটা প্যারাগ্রাফই নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে গিয়ে ছোট্ট করে লিখুন লোরেম ইপসাম টেক্সট। এটা হলো ডামি টেক্সট, মানে আমার যখন লেখার মতো ইচ্ছা নেই, বেকার ফালতু এখানে লিখে তো টাইপ করে তো আমি টাইম ওয়েস্ট করবো না নিশ্চয়ই। তা আমার কিছু টেক্সট দরকার, সেই টেক্সটগুলো আমি এখান থেকে কপি করে নিতে পারি, যে টেক্সটগুলোর কোনো মানে হয় না। স্যার আমি শুনছিলাম যে ওইখানে ওই এটাতে কপি করার থেকে ওইখানে নাকি ওই যেটা ভিজুয়াল স্টুডিও কোডে ওখানে যদি আপনি লরেম 40 বলে লেখেন হ্যাঁ, বা তাহলেও আসে। হ্যাঁ তাহলে তাহলেও অটোমেটিক মানে আর হ্যাঁ, কপি সবাই। করতে হবে না এখান। এবার দেখুন, আমি আমি চলছি কি, আমি কি বললাম, আমি চলছি, কেউ ভিএস কোড করতে পারে, কেউ সাবলাইম করতে পারে, কেউ ব্র্যাকেট করতে পারে। তো অবশ্যই স্যার, আমি কি করে অবশ্যই বুঝবো স্যার। কে কি করছে? তো না কেউ না, যদি সরি স্যার, ব্র্যাকেট করে, সে সরি তাহলে তো স্যার। পাবে না হুট করে। তাই জন্য আমি একদম গোড়া থেকেই দেখিয়ে দিচ্ছি, আচ্ছা আচ্ছা, সরি স্যার স্যার। যাতে সরি কিছু নেই। ঠিক আছে, মানে আপনার যে এটা সেটা আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, তো আমি এইভাবে একটা স্ট্রাকচার এ করে এখানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এই এখানে এই জিনিসটাকে মেরে দিয়েছি, কপি করে দিয়েছি। সব থেকে বড় কথা, একটা ডেভেলপার হতে গেলে, একটা প্রোগ্রামার হতে গেলে, সে যত বড়ই প্রোগ্রামার হোক, তাকে কপি পেস্ট খুব ভালো করে জানতে হবে। আজকে একটা খুব মানে সত্যি কথা, খুব মানে এ কথা বলি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। পৃথিবীর যত বড় ডেভেলপারই হোক, তাকে কপি করতে হয়, পেস্ট করতে হয়। সে আগে করতো স্ট্যাক ওভারফ্লো থেকে, এখন করে চ্যাট জিপিটি জেমিনি থেকে। বাট কি কপি করছি আমরা, সেটা কিন্তু আমরা কতটা শিখেছি বা কতটা আমাদের নলেজ আছে তার উপর ডিপেন্ড করে। একটা লেম্যানকে যদি আমি একটা জাভা পিএইচপি বা পাইথনের কোড বলে দিই কপি করে চালিয়ে দাও, সে মোটামুটি কিন্তু হিকাপ খেয়ে মোটামুটি অবস্থা টাইট হয়ে যাবে তার। কিন্তু যারা জানে তারা জানে যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটাকে এখানে বসাবো, ওটাকে ওখানে বসাবো। সুতরাং কপি করে পেস্ট করাটা কোনো অপরাধ নয়। অপরাধ হলো না জেনে কপি করে পেস্ট করাটা। এটাই হলো আমার বক্তব্য। তো আমি আশা করব এই যে আমরা অ্যাসাইনমেন্ট বা এই যেগুলো করব, সেগুলো আপনারা চ্যাট জিপিটি মেরে করে নিতেই পারেন, তাতে আমার কোনো যায় আসে না। আপনারা টাকা দিয়ে ভর্তি হচ্ছে না, আপনারা বুঝবেন। তো এখানে আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে একটা টেক্সট কপি করে পেস্ট করে দিয়েছি, সেভ করে নিয়েছি পেজটাকে। সেভ করে নিয়ে আমি আবার চলে আসি আমার এখানে, কোথায় গেল, হ্যাঁ এখানে গিয়ে এটাকে রিলোড দিই। করলেই দেখতে পাবো যে খুদে খুদে একটা মানে টেক্সট সাইজে কিছু লেখা এসছে। কোন লেখাগুলো? যে লেখাগুলো আমি এখানে দিয়েছিলাম সেগুলো এইরকম ফরম্যাটে শো হয়েছে। এইটাই হলো প্যারাগ্রাফ ট্যাগ বা পি ট্যাগ। এইচটিএমএল এ প্যারাগ্রাফ বা এরকম ধরনের টেক্সটকে লেখার জন্য আমরা ইউজ করতে করি। ক্লিয়ার হয়েছে আশা করি সবার প্যারাগ্রাফ ট্যাগ?
আমি বেসিক জিনিসগুলো বলতে বলতে যাচ্ছি, আর ওই যেগুলো দেবো তার মধ্যে হয়তো আরো অনেক কিছু লেখা আছে এটা সম্পর্কে, আপনারা দেখতেই পারেন, দেখলে আরো হয়তো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। আচ্ছা, আমাদের টাইমও অলমোস্ট প্রায় শেষ হয়ে এসেছে আজকে ক্লাসে, আর একটা দুটো জিনিস দিয়ে আমরা আজকে ক্লাসটাকে এন্ড করবো। হুম, আচ্ছা। আচ্ছা, তারপর বলছে এইচটিএমএল লিঙ্ক। লিঙ্ক মানে হলো এই যে সাইটটা খুললাম, সাইটটা খুলে এই যে পর 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 অনেক কিছু দেখুন, মেনু ফেনু আছে না, প্রত্যেকটা সাইডেই থাকে, এখন প্রত্যেকটা ওয়েবসাইট ওয়েব অ্যাপ্লিকেশনই থাকে, এখানে ক্লিক করলে ওখানে যাবে, ওখানে ক্লিক করলে সেখানে যাবে, সেখানে ক্লিক করলে আবার এখানে আসবে, এরকম গল্প থাকে অনেক কিছু। তা এই যে গল্পগুলো করা হয়, এখানে ক্লিক করলে ওখানে যাবে, সেটা কিভাবে করা যায়? সেটা করা হয় হলো এ ট্যাগ দিয়ে বা লিঙ্ক ট্যাগ দিয়ে, বা অ্যাকচুয়ালি টু বি প্রিসাইজ অ্যাঙ্কার ট্যাগ। এইচটিএমএল এ অ্যাঙ্কার ট্যাগ বলে এক ধরনের ট্যাগ হয়। অ্যাঙ্কার ট্যাগ কিভাবে লেখে? এই লিখলাম, এখানে মারলাম, চলে এসছে, এটাও পেয়ার, জোড়া জোড়া ট্যাগ। আচ্ছা, তার ভেতর দেখুন এখানে রেফ বলে একটা জিনিস এসছে। তো এই এই এর ভেতর যে রেফটা আছে, এই রেফ কি করে? এই রেফ কিছু করে না, এই রেফটা বলে ভাই, তুমি যে অ্যাঙ্কার ট্যাগটা ক্রিয়েট করতে চাইছো, সেই অ্যাঙ্কার ট্যাগটা বা লিঙ্ক ট্যাগটা কোথায় পাঠাবে, মানে লোকে যদি ক্লিক করে তার উপর কোথায় যাবে, ডেস্টিনেশনটা কি, কোন পেজে যাবে। তো আমি এখন একটা কাজ করি, আমার কাছে এই মুহূর্তে তো অন্য কোনো পেজ আমি তৈরি করিনি, সেটাও আমরা তৈরি করবো, সেগুলো শিখবো। আমি আপাতত না এই এই পেজটাকে না, এই যে ডাব্লিউজি স্কুল আছে না, এই পেজটাকে কপি করি, ইউআরএল ওপর থেকে কপি করি, কপি করে এখানে এসে চোখ বন্ধ করে ফেলে দিই, পেস্ট করে দিই। তো এখানে চলে এসছে, আর এর মাঝখানটাতে আমি দেব যে যখন স্ক্রিনে শো হবে, কি শো হবে, মানে কার ওপর লোকে ক্লিক করবে। তো আমি এখানে দিচ্ছি ক্লিক মি। আপনাদের যা খুশি আপনারা দিন, আমার তাতে কোনো যায় আসে না, যার যেরকম ইচ্ছা সে সেরকম দিন। তো আমি দিচ্ছি ক্লিক মি, দিয়ে চোখ বন্ধ করে সেভ করে ব্রাউজারে এলাম, কোথায় যায়, হ্যাঁ এই তো, করে রিলোড করলাম, করলেই তলায় সাথে সাথে ক্লিক মি বলে দেখুন একটা নীল রঙের আন্ডারলাইনওয়ালা একটা লেখা চলে এসছে। এই আন্ডারলাইন মানেই হলো ভাই, এ কিন্তু একটা লিঙ্ক, মানে এ কে ক্লিক করলে বা এ হচ্ছে একটা ক্লিকেবল। অ্যাকচুয়ালি দেখুন, আমি আমার এই মাউস পয়েন্টারটাকে যখন অন্যান্য জায়গায় নিয়ে যাচ্ছি, সেগুলো কিন্তু দেখুন নর্মাল কার্সার পয়েন্টার হিসেবে আসছে, বাট এই ক্লিক মি এর ওপর যখন নিয়ে যাচ্ছি, এটা দেখুন নর্মাল একটা হাতের মতো যে ক্লিকের সাইন, সেটা হয়ে যাচ্ছে, তার মানে কি এটা ক্লিকেবল। তো যখনই আমরা দেখতে পাচ্ছি এর তলায় আন্ডারলাইন আছে, রং নীল, তার মানে এটা হলো একটা অ্যাঙ্কার ট্যাগ বা লিঙ্ক ট্যাগ। ঠিক আছে? তো এই অ্যাঙ্কার ট্যাগ বা লিঙ্ক ট্যাগের ওপর যদি হওয়ার করি, ভালো করে খেয়াল করুন, একটুখানি করে, আমি যদি এখানে হওয়ার করি ঠিক এই রকম জায়গায়, ঠিক এই রকম পজিশনে আপনার কম্পিউটারে, ঠিক এই রকম পজিশনে দেখবেন একটা ইউআরএল দেখতে পাবেন। আমি এখানে ক্লিক মিতে আবার হওয়ার করছি, মানে গিয়ে রাখছি, দেখুন তলায় লেখা আছে www.wcschool.com html intro ডট এসপি। হ্যাঁ স্যার, দেখতে পেয়েছি। তার মানে হলো এই লিঙ্কে ক্লিক করলে আমায় ওখানে রিডাইরেক্ট করে দেবে। আচ্ছা, সত্যি কি তাই করবে? ক্লিক করে দেখি, ক্লিক করলাম, হ্যাঁ সত্যি ওইখানে নিয়ে চলে গেল। তাহলে সবার কাছে কি ক্লিয়ার হলো অ্যাঙ্কার ট্যাগের কাজ কি? কাইন্ডলি একবার একটুখানি সবাই। হ্যাঁ স্যার হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার। মানে স্যার একটা মানে ভ্যালিড লিঙ্ক ওখানে প্রোভাইড করতে হবে, তাই না? অবভিয়াসলি আমি যদি ধরো হ্যাঁ। আমি দেখিয়ে দিচ্ছি, সেটাও করে দেখিয়ে দিচ্ছি, অবভিয়াসলি সবার ডাউট থাকতেই পারে। ধরো আমার কাছে তো আর কোনো পেজ নেই, আমার এই ফোল্ডারের মধ্যে একমাত্র index.html-টাই আছে। আমার এখন ইচ্ছে হলো home.html বলে একটা পেজে নিয়ে যাওয়ার। এটাকে যদি আমি এখানে গিয়ে সেভ করি, করে এখানে ক্লিক মিলিয়ে উপরে হবার করি, সেম তলায় দেখাচ্ছে লোকাল হোস্ট ওয়েব ডেভ ক্লাস home.html, মানে এই সেম ফোল্ডার ডাইরেক্টরির মধ্যে home.html এ তুমি যাও, ক্লিক করলেই বলবে নট ফাউন্ড। তার কারণ ওখানে তো ওই পেজটাই নেই, তো ও যাবে কি করে? স্যার বুঝতে ক্লিয়ার? পেরেছি।
না হ্যাঁ। পারলে ওই যে বলেছিলাম, না পারলে সার্ভারের কাছে যদি না পায় না থাকে, সে তো আর চুরি করে নিয়ে আসতে পারবে না অন্য জায়গা থেকে, সে বলবে নেই আমার কাছে, সেটাই বলছে। আচ্ছা, ধরুন আমি আমার একটা লিঙ্ক বানাতে চাইলাম, সেখানে ক্লিক করলে আমি কিছু হবে না, তাহলে বানাবো কেন? বানাতে হলো, ক্লায়েন্টের দরকার এমন কিছু একটা, হ্যাশ দিলে তাহলে কি হবে, সে ভেতরটাতে হ্যাশ যদি আমি দিয়ে দিই এখানটাতে, তাহলে এখানে ক্লিক করলে কিছুই হবে না, সেম এই জায়গা থেকে এই পেজের মধ্যেই পড়ে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস বলে রাখি ছোট্ট হ্যাঁ করে, হ্যাঁ। লাস্ট জিনিস, প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করার পর খেয়াল করবেন যে লিঙ্ক, এই যেমন ক্লিক মি আমি দিয়েছিলাম, লেখাটা ছিল নীল, হয়ে গেছে এখন ভায়োলেট কালার, বেগুনি রং। তার মানে হলো এই লিঙ্কটা অলরেডি একবার ক্লিক হয়ে গেছে, তুমি একবার ঘুরে এসছো গিয়ে। যখনই কোনো লিঙ্কের কালার চেঞ্জ হয়ে গেল, তার মানে হলো এই লিঙ্কটা আমার একবার ভিজিট হয়ে গেছে। ওকে? আচ্ছা। ওটা কি স্যার মানে অটোমেটিক্যালি হবে না ওটাকে অটোমেটিক্যালি হয়, কাউকে কিছু করতে হয় না, ওটা এইচটিএমএল এর আচ্ছা নিজের আচ্ছা আচ্ছা। প্রপার্টি, ব্রাউজার নিজে যা করার করে, ওখানে আমাদের কারোর ওকে। কোনো হাত নেই। হুম, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে কি শিখলাম, বেসিক এইচটিএমএল এর ব্যাপার আমরা আজকে শিখলাম। আচ্ছা, আপাতত আমি আজকের ক্লাসটা আমি এখানেই এই এইচটিএমএল এর স্ট্রাকচারের ব্যাপারটা বা এইচটিএমএল এটা আজকে এখানেই ক্লোজ করব। ঠিক আছে? তো শেষ করার আগে আমি দু এক কথা একটুখানি বলে নিই। আশা করব আপনাদের ক্লাসটা আজকে মোটামুটি ঠিকঠাক ভাবেই হয়েছে। শুধুমাত্র প্রথম দিকে একটুখানি হিকাপ এসেছিল, একটু জয়েনিং টয়নিং নিয়ে। পরবর্তী ক্লাস থেকে আশা করব এই প্রবলেমটা আর হবে না। আচ্ছা, আমরা আজকে হেডিং ট্যাগ শিখলাম, প্যারাগ্রাফ শিখলাম, আর অ্যাঙ্কার ট্যাগ শিখেছি। আর সাথে কি শিখেছি, প্রথম দিকে খুব ইম্পর্টেন্ট কিছু টপিক শিখেছি, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার শিখেছি, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড শিখেছি, এইচটিটিপি রিকোয়েস্ট কি, সার্ভার কি, হ্যান ত্যান অনেক কিছু। তো আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করব। আপনারা পারলে আমরা যে যে জিনিসপত্রগুলো শিখলাম সেগুলো যেগুলো একটুখানি পরবর্তীকালে একটু রিকল করার চেষ্টা করবেন, একটুখানি প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে পরবর্তীকালে গিয়ে পরবর্তী ক্লাসে যখন আমি শেখাবো, তখন আপনাদের কি হবে, এই জিনিসপত্রগুলো যখন আমি করবো, আপনার তাড়াতাড়ি রিকল হয়ে যাবে, মনে পড়ে যাবে ব্যাপারটা। আর এমনিতেও আপনাদের সারা জীবন কাজ করতে, যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে যান বা করতে চান নিজে নিজে বা যাই হোক, কেরিয়ার তৈরি করতে চান, তো আপনাদের এই জিনিসগুলো মাথার মধ্যে ঢুকে যেতে হবে, মুখস্থ নয়, বুঝে নিতে হবে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আর আমি যতটা শিখিয়েছি ততটা ডিটেলস আমি পাঠিয়ে দেবো গ্রুপে। আপনি প্রত্যেকে আপনারা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন। প্রত্যেকে রেকর্ডেড ভিডিও নিয়ে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করুন। আর পরবর্তী আমাদের ক্লাস, আজকে কি শনিবার, তার মানে মঙ্গলবার দিন আবার ক্লাস আছে। মঙ্গলবার দিন ক্লাসে আমরা একদম ডাইরেক্টলি, কোনো বোঝাবুঝি পড়াপড়ি ব্যাপার নেই, ডাইরেক্টলি কোডিং এ চলে যাব। কোডিং এ গিয়ে ডাইরেক্টলি কিছু কিছু কোডিং, মানে আর ওই এইচটিএমএল সিএসএস এর কোডিং। তো এইচটিএমএল সিএসএস কোডিং তো আর হয় না, যে প্রথমে বলেছিলাম, এখানে কোডিং ল্যাঙ্গুয়েজ নয়, ও মানে ডিজাইন করব, বেশ কিছু বেসিক জিনিসপত্র ডিজাইন করব, ওর স্টাইল চেঞ্জ করব, এইসব রং ফং চেঞ্জ করব। আচ্ছা, করে আমরা স্যার পরবর্তী একটা এতে এগোবো। কথা ছিল। হ্যাঁ, বলুন। বলছিলাম রেকর্ডেড ভিডিওটা কি স্যার কালকের মধ্যেই পেয়ে যাবো? হ্যাঁ, রেকর্ডেড ভিডিওটা, আমার রেকর্ডিংটা কনভার্ট হতে যতক্ষণ টাইম লাগবে, আর তারপরে ওটাকে তুলে শেয়ার করতে যতক্ষণ টাইম লাগবে, তারপরেই পেয়ে যাবেন। ঠিক আছে। ঠিক আছে? আমরা ট্রাই করবো যতটা তাড়াতাড়ি সম্ভব রেকর্ডেড ভিডিওগুলো দিয়ে দেওয়ার, সেই সব আচ্ছা, নিয়ে কোনো চাপ নেই। পিএইচপির ক্লাসটা বা এই আজকে শনিবার আর মঙ্গলবার হবে, তাই তো? হ্যাঁ, তাই শেয়ার করা ছিল মোস্ট প্রবাবলি। ঠিক আছে, ঠিক। আচ্ছা, আর তাহলে কি আজকে ক্লাসটা এখনো পর্যন্ত যতটা আমরা করলাম, কারোর কোনো কোনো অ্যাঙ্গেল থেকে, কোনো দিক থেকে কোনো ডাউট আছে? একবার বলে দিন, তাহলে আমি লাস্টে একবার একটু ছুঁয়ে বেরিয়ে যাব। না স্যার, বুঝতে পেরেছি। মানে এটা হ্যাঁ, না, সুদীপ্ত বোঝা বাবু গেছে। বলুন, একটা কথা আছে, আপনার কথাটা বলুন, আমি তাহলে আমি চেষ্টা করবো সলভ করার। খুবই ভালো, বুঝতে পেরেছি। সুদীপ্ত বাবু বলুন। সুদীপ্ত বাবু, আপনার কোনো কথা শোনা যাচ্ছে না অ্যাকচুয়ালি, আপনি আপনার মাইকটা থেকে কোনো কথা আমি পাচ্ছি না শুনতে। আপনি চ্যাটে, ঠিক আছে, আপনি চ্যাটে লিখুন না, আপনি আপনার যদি কোনো ইস্যু থাকে।
আচ্ছা আমি উনি লিখুন, আমি ততক্ষণে লাস্ট আমাদের এটা করে নিই। তো আমরা তাহলে সফটওয়্যার ডেভেলপার হতে গেলে, ব্যাক এন্ড সফটওয়্যার ডেভেলপার হতে গেলে যা 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 শেখা দরকার ফ্রন্ট এন্ড সম্পর্কে, সেগুলো আমরা কদিনের মধ্যে র্যাপ আপ করে নেবো, করে নিয়ে আমরা ব্যাক এন্ডের দিকে এগিয়ে যাব। তো আজকে ক্লাসটা আমি এখানেই এন্ড করছি। আপনারা আশা করব আপনাদের পরবর্তী ক্লাসে আবার জয়েন করে পরবর্তী যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো ভালো করে করবেন, এবং আশা করব আপনি আপনাদের, আপনার যদি প্রবলেম হয় আপনি আনইনস্টল করে ইনস্টল করতে পারেন। কি প্রবলেম হচ্ছে সেটা না জানলে তো আমি আপনাকে ঠিকভাবে গাইড করতে পারবো না। আপনি গ্রুপে দিতে পারেন, আমি আপনাকে চেষ্টা করবো পুরোপুরি গাইড করার, ঠিক আছে? আপনি দেখুন, আপনি আনইনস্টল করে ইনস্টলও করতে পারেন, আপনি ওটাকে গ্রুপেও আমাকে দিতে পারেন, আমি চেষ্টা করবো ওটাকে কিভাবে কি করা যায়। হয়তো পোর্টের কোনো আপনার ইস্যু হতে পারে, দেখতে হবে। ঠিক আছে, আপনি ওটাকে করে দেখুন, নিশ্চয়ই পাবেন, কোথাও না কোথাও আছে। কন্ট্রোল প্যানেল কোথাও না কোথাও থাকবে, যদি আপনি ইনস্টল করে থাকেন আপনার পিসিতে কোথাও না কোথাও থাকবে। আচ্ছা ঠিক আছে, আপনার আজকের ক্লাস আপনাদের কেমন লাগলো এই নিয়ে একটা হোয়াটসঅ্যাপে পোল দিয়ে দেওয়া হবে। সেই পোলটাতে আপনারা 1 থেকে 5-এর মধ্যে রেটিং দিয়ে দেবেন। আপনাদের যদি কোনো ভ্যালুয়েবল ফিডব্যাক থাকে যেটা আপনাদের মনে হয় যে জানানো উচিত, আমাদের উচিত সেইটাকে নিয়ে কাজ করা, সেটাকে ইমপ্রুভ করা, অবভিয়াসলি আপনারা দেবেন, অবশ্যই দেবেন। আমাদের দরকার আমাদের বোঝা আমরা কি কি ভুল করছি। তো এই বলে আমি আজকে আমাদের ক্লাসটা শেষ করছি। আবার পরবর্তীকালে পরবর্তী ক্লাসে আপনার সাথে দেখা হবে মঙ্গলবার দিন। ঠিক আছে, গুড নাইট সবাইকে। ওকে স্যার, গুড নাইট। হ্যাঁ ঠিক আছে স্যার, গুড নাইট। Okay, good night.